দেখো এখানে একটা প্রবলেম বলা হয়েছে, সেই প্রবলেমটাতে কি কি বলছে না, দ্য সেকশন bus bars A and B are linked by a bus bar reactor rated at 5000 kVA। ঠিক আছে, দুটো বাস বার এখানে আছে এ আর বি, এটা হলো একটা বাস বার এ আর এটা হলো আরেকটা বাস বার বি। ঠিক আছে, এবার এই দুটো বাস বার পরস্পরের সঙ্গে কানেক্টেড আছে কিসের মাধ্যমে, না তারা কানেক্টেড আছে একটা রিয়াক্টরের মাধ্যমে। সেই রিয়াক্টরের ক্যাপাসিটি বলছে 5000 কেভিএ এবং তার রিয়াক্টেন্স বলছে 10%, 10%। এবার বলছে অন বাস বার এ দেয়ার আর টু জেনারেটরস ইচ অফ 10,000 কেভিএ উইথ 10% রিয়াক্টেন্স। মানে এই যে বাস বার এ দেখতে পাচ্ছ না, এই বাস বার এটাতে দুটো জেনারেটর কানেক্টেড আছে। এটা হলো একটা জেনারেটর, এটার ক্যাপাসিটি হচ্ছে 10,000 কেভিএ এবং পার্সেন্টেজ রিয়াক্টেন্স হলো 10%। এবং এখানেও আছে আরেকটা জেনারেটর, বাসবার এতেই আরেকটা জেনারেটরও আছে, সেটাও 10,000 কেভিএ এবং 10% তার পার্সেন্টেজ রিয়াক্টেন্স। এবং একইভাবে এই যে বাসবার বি যেটা আছে, সেই বাসবার বি তেও দুটো জেনারেটর কানেক্টেড আছে। সেই জেনারেটর গুলো বলছে প্রত্যেকটাই 8,000 কেভিএ ক্যাপাসিটি যুক্ত এবং সেখানে পার্সেন্টেজ রিয়াক্টেন্স যেটা আছে সেটা হচ্ছে 12% করে, এটাও 12%, এটাও 12%। এখন বলছে যে ফাইন্ড দ্য স্টেডি স্টেট এমভিএ which is fed into the dead short circuit between all the phases on B with busbar reactor on the circuit। এর মানে হচ্ছে যে এই বাসবার বি যেটা আছে সেখানে তিনটে ফেজ আছে, এরকম একটা দুটো তিনটে ফেজ আছে বাসবারের মধ্যে। তিনটে ফেজের মধ্যে যদি এরকম একটা শর্ট সার্কিট হয়ে যায়, থ্রি ফেজ শর্ট সার্কিট একটা ফল্ট হয়ে যায়, তাহলে সেই সময়ে এই বাসবার রিয়াক্টর থাকা অবস্থাতে কতখানা ফল্ট এমভিএ এখানে ফিড হবে, মানে কতটা ফল্ট এমভিএ এই ফল্ট কারেন্টটাকে ফিড করবে। ঠিক আছে, সেইটা আমাদেরকে হিসাব করে ক্যালকুলেট করতে হবে। তাহলে এই প্রবলেমটাকে অ্যাপ্রোচ করবার জন্য আমরা কি করব, ফার্স্টলি আমরা কি করব বলো। ফার্স্টলি আমরা এখানে আমরা ডায়াগ্রামটাকে ড্র করে নিয়েছিলাম। ডায়াগ্রামটা আমাদের এরকম দেওয়া আছে, 10,000 কেভিএ করে দুটো আছে এবং মাঝখানে একটা 5,000 কেভিএ একটা রিয়াক্টর আছে, এটা হলো বাসবার বি। এখন ফল্ট হয়েছে এইখানটায়। এবার শর্ট সার্কিট যে কারেন্ট, তার ফর্মুলা আমরা জানি, আই শর্ট সার্কিট ইজ ইকুয়াল টু কত হয়, শর্ট মানে রেটেড কারেন্ট যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করি, বা ফুল লোড কারেন্ট ইনটু 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ এক্স, যেখানে পার্সেন্টেজ এক্স মানে হচ্ছে কি পার্সেন্টেজ রিয়াক্টেন্স। এবং শর্ট সার্কিট কেভিএ সমান আমরা কত জানি, যেটা হচ্ছে রেটেড কেভিএ যেটা হয় সেটা গুণিত 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ রিয়াক্টেন্স। এখন আমাদের কোশ্চেনে তো কেভিএ চাইনি, আমাদের চেয়েছে কত, শর্ট সার্কিট এমভিএ চেয়েছে। ঠিক আছে, শর্ট সার্কিট কন্ডিশনে এমভিএ কত সেটা চেয়েছে। তো আমরা যদি কেভিএ জেনে থাকি, কেভিএ থেকে আমরা সহজেই এমভিএ তে কনভার্ট করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটাকে শুরু করবার জন্য ফার্স্টলি আমাদেরকে যেটা করতে হবে, একটা বেস কেভিএ আমাদেরকে কনসিডার করতে হবে। কারণ কি, কারণ এখানে যে অল্টারনেটর গুলো সেগুলো হচ্ছে 10,000 কেভিএ তে আছে, আর এদিকের যে অল্টারনেটর গুলো সেগুলো হচ্ছে 8,000 কেভিএ তে আছে, এবং মাঝে যে রিয়াক্টর সেটা আবার 5,000 কেভিএ তে আছে। কিন্তু এরকম অবস্থায় আমরা কিন্তু এটার অ্যানালিসিস করতে পারবো না, এর সার্কিট ডায়াগ্রাম আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে পারবো না, বা রিয়াক্টেন্স ডায়াগ্রামও আমরা ড্র করতে পারবো না। সেই জন্য আমাদেরকে দরকার প্রত্যেকটাকে একটা কমন বেসের রেসপেক্টে নিয়ে যাওয়া। তো সেখানে আমরা একটা বেস কেভিএ ধরে নিলাম 10,000, এটা হলো আমাদের বেস কেভিএ। এবার এই 10,000 বেস কেভিএ এর সাপেক্ষে আমাদের এই যে অল্টারনেটর যে 1 আছে, জেনারেটর 1, যেটার নিজের ক্যাপাসিটি কত 10,000 কেভিএ, তাহলে 10,000 যদি বেস হয় আর নিজস্ব ক্যাপাসিটি যদি 10,000 কেভিএই থাকে, তাহলে এর পার্সেন্টেজ রিয়াক্টেন্স ওই বেসের সাপেক্ষে কত হবে, 10%ই থাকবে, কোনো চেঞ্জ হবে না। মানে 10,000 বাই 10,000 গুণিত 10%, দ্যাট মিনস অনলি 10%। একইভাবে এই যে 2 নাম্বার যে জেনারেটরটি আছে তারও পার্সেন্টেজ রিয়াক্টেন্স যখন আমরা ওই 10,000 কেভিএ বেস এর রেসপেক্টে নিয়ে যাব তখনও এটা 10%ই থাকবে। এবার হচ্ছে এখানে আমার 8,000 কেভিএ যে অল্টারনেটর গুলো আছে, 8,000 গুলোকে যখন আমরা এই 10,000 কেভিএ বেসের সাপেক্ষে নিয়ে যাব তখন কি হবে, তখন আমাদের এর পার্সেন্টেজ রিয়াক্টেন্স যেটা 12% আছে, এটা কিন্তু 8,000 কেভিএ এর সাপেক্ষে 12%। কিন্তু যখনই আমরা এই বেস কেভিএ এর সাপেক্ষে লিখবো ব্যাপারটাকে, তখন কত হয়ে যাবে, তখন হয়ে যাবে 10,000, এই উপরে 10,000 ডিভাইডেড বাই 8,000 গণিত 12%, দ্যাট মিনস 15%। এটা হচ্ছে 3 নাম্বার জেনারেটরটা, এবং একইভাবে 4 নাম্বার জেনারেটরটার ক্ষেত্রেও তাই হবে, এর ক্ষেত্রেও 10,000 বাই 8,000 গণিত 12%, মানে এটারও পার্সেন্টেজ রিয়াক্টেন্স হয়ে যাবে 15%।
ঠিক আছে, 15% পর্যন্ত আমাদের এগুলো পার্সেন্টেজ রিয়াক্টেন্সকে আমরা বেসের সাপেক্ষে নিয়ে চলে এলাম। এবার এই যে 5000 কেভি এর যে রিয়াক্টরটা আছে, এটাকে যখন আমরা নিয়ে যাব এই 10,000 বেসের সাপেক্ষে, তখন কত হবে দেখো, তখন হয়ে যাবে এটা x5 আমরা ধরলাম এর পার্সেন্টেজ রিয়াক্টেন্সটাকে উইথ রেসপেক্ট টু দিস বেস 10,000, এটা হয়ে যাবে 10,000 বাই 5,000 গুণিত 10%, দ্যাট মিনস হচ্ছে 20%। ঠিক আছে, তাহলে আমাদের প্রত্যেকটা রিয়াক্টেন্স আমরা পেয়ে গেলাম। x1 আমরা পেয়ে গেছি 10%, x2 আমরা পেয়ে গেছি 10%, x3 পেয়ে গেছি 15%, x4 পেয়ে গেছি 15% এবং x5 টা পেয়ে গেলাম 20%। এই সবগুলোকে নিয়ে এবার আমরা কি ড্র করব, আমরা ড্র করব একটি রিয়াক্টেন্স ডায়াগ্রাম। তাহলে দেখো, রিয়াক্টেন্স ডায়াগ্রামটাও আমরা ড্র করেছিলাম আগের দিনেই। রিয়াক্টেন্স ডায়াগ্রামটা কিভাবে ড্র করে, রিয়াক্টেন্স ডায়াগ্রামের পার্ট থেকে আমরা আরেকবার এখানে স্টার্ট করছি। ঠিক আছে, রিয়াক্টেন্স ডায়াগ্রামের পার্ট থেকে আমরা আরেকবার এখানে ডিসকাশনটা করছি। সবাই এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো তো? যতটা পর্যন্ত বলা হলো অতটা পর্যন্ত কারো ডাউট আছে কি? আগের দিন এটা ডিসকাস করা হয়েছিল। সৌরভ সেন? হ্যাঁ স্যার, বোঝা গেছে স্যার। ঠিক আছে, যতটা পর্যন্ত আগের দিন বলেছিলাম আমি এখনো পর্যন্ত আরেকবার ওটা ডিসকাস করে নিলাম অনলি। ঠিক আছে, এখন আমরা দেখবো রিয়াক্টেন্স ডায়াগ্রামের পার্টটা আমরা নতুন করে ডিসকাস করব। রিয়াক্টেন্স ডায়াগ্রামের পার্টে দেখো এখানে কি কি আছে। রিয়াক্টেন্স ডায়াগ্রামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কি কি আছে। এটা 10%, এটা 10, এটা হচ্ছে 15, এটাও 15, আর এটা হচ্ছে 20%। তাহলে আমরা ডায়াগ্রামটা এরকম করব। দেখো, এই যে আমাদের অল্টারনেটর গুলো আছে, অল্টারনেটরের এই দিকটাতে কত ভোল্টেজ ছিল, এই দিকটাতে আমাদের একটা সার্টেন ভোল্টেজ আছে, ঠিক কি না? অল্টারনেটর থেকে যে ভোল্টেজটা আমার বেরিয়ে আসছে এটা এখানে আছে, এরও সেম এখানে আছে, এবং এই অল্টারনেটরের এখানে একটা ভোল্টেজ আছে, এখানে একটা ভোল্টেজ আছে, এবং এই ভোল্টেজগুলো কিন্তু এই অল্টারনেটরের যা ভোল্টেজ আর এই অল্টারনেটরের যা ভোল্টেজ তারা কিন্তু সেম হবে, কারণ তারা একটা বাস বারের সঙ্গে যুক্ত আছে, তার জন্য তাদের সেম ভোল্টেজ হবে। তার মানে আমরা এই দুটোকে সেম পোটেনশিয়ালে বলতে পারি, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটো পয়েন্টকে আমরা বলতে পারি সেম পোটেনশিয়ালে আছে। একইভাবে এই দিকটাতে আমাদের ধরো অল্টারনেটর একটা দিকে কি থাকে, গ্রাউন্ড থাকে, একটা গ্রাউন্ড পয়েন্ট তো থাকবে। তার মানে এই দিকটা আমরা ভেবে নিতে পারি অল্টারনেটরে এটা গ্রাউন্ডেড আছে, এই অল্টারনেটরের এই দিকটাকে আমরা ভেবে নিতে পারি এটি গ্রাউন্ডেড আছে, এই অল্টারনেটরের এই দিকটাকে আমরা ভেবে নিতে পারি এটি গ্রাউন্ডেড, এবং যেটা 4 নাম্বার অল্টারনেটর তারও আমরা ভেবে নিতে পারি এই দিকটা হচ্ছে গ্রাউন্ডেড। তাহলে গ্রাউন্ড পয়েন্ট যেগুলো আছে সেগুলো সবই কমন পোটেনশিয়ালে আছে। এই গ্রাউন্ড, এই গ্রাউন্ড, এই চারটে গ্রাউন্ড, এই চারটেই হচ্ছে সেম পয়েন্ট বা সেম গ্রাউন্ড পোটেনশিয়ালেই থাকা পয়েন্ট। তাহলে এইগুলোকে আমরা একটা কমন টার্মিনাল দিয়ে কানেক্ট করে দেবো। মানে আমরা যে ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা ড্র করছি এটা অনেকটা আমরা যেরকম ভাবে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতাম ঠিক সেরকম। ঠিক আছে, আমরা কমন ভোল্টেজ সোর্সগুলোকে রিমুভ করে দেবো, এবং এই যে আমাদের কমন নিউট্রাল পয়েন্ট বা গ্রাউন্ড পয়েন্ট সেগুলোকে আমরা কমন করে দেবো। তার মানে উপরের এই পয়েন্টগুলো, অর্থাৎ কোন কোন পয়েন্ট হচ্ছে আমি একটু মার্কিং করে দিই, মানে হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই চারটেই হচ্ছে কমন পোটেনশিয়ালে আছে। তার জন্য এই চারটেকে নিয়ে আমরা একটা এরকম একটা লাইন টেনে দিলাম, এটা হলো আমাদের নিউট্রালের লাইনটা। ঠিক আছে, এখন আমাদের যখন ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামের জন্য ড্র করব, আমরা কিন্তু এই জেনারেটরগুলোকে আর দেখাবো না, পরিবর্তে কি দেখাবো, অনলি এর ভেতরে যে রিঅ্যাকট্যান্সটুকু আছে সেটাকে দেখাবো। তাহলে এই নিউট্রাল এবং এই যে আমার এখানে যে ভোল্টেজ আছে, এখানে আমাদের বাসবার আছে, বাসবারের সঙ্গে এটা যুক্ত, তার মানে এইখানে যা ভোল্টেজ, এই পয়েন্টে যা ভোল্টেজ, এই পয়েন্টেও তাই ভোল্টেজ, কারণ তারা সেম বাসবারের সঙ্গে যুক্ত আছে। তাহলে আমরা কি করব, এই নিচের এই এ বাসবার এটাকে আমরা এরকম দেখিয়ে দিলাম। ঠিক আছে, এটা হলো ধরো আমাদের এ বাসবার যেটা কমন, এবং এইখানে এ বাসবার এবং নিউট্রালের মধ্যে কি কি যুক্ত আছে, প্রথমে আমাদের এই x1 এর জন্য একটা রিঅ্যাকট্যান্স আর এই x2 এর জন্য আরেকটা রিঅ্যাকট্যান্স। তাহলে আমরা রিঅ্যাকট্যান্স গুলোকে ওয়ান বাই ওয়ান দেখিয়ে দিই। ধরো আমাদের প্রথমে আমরা একটা রিঅ্যাকট্যান্সকে দেখালাম, এই হলো আমাদের একটি রিঅ্যাকট্যান্স, এটা ধরো আমাদের x1 এর রিঅ্যাকট্যান্সটা। ঠিক আছে, এটা হলো আমাদের x1 রিঅ্যাকট্যান্স। আরেকটি রিঅ্যাকট্যান্স আমাদের এরকম আছে
এটা হলো আমাদের x2 এর রিঅ্যাকটেন্স। ঠিক আছে, আমরা কিন্তু এই ভোল্টেজ সোর্স গুলোকে আর দেখাচ্ছি না, আমরা শুধুমাত্র এদের রিঅ্যাকটেন্স পার্টটুকুকে এখন দেখাবো, x2। ঠিক আছে, একইভাবে আমাদের যে বাসবার বিটা আছে, বাসবার বি কোথায় আছে না, বাসবার বি ধরো এখানে আছে। বাসবার বি এর সঙ্গে দেখো এই x3 রিঅ্যাকটেন্স আর এই x4 রিঅ্যাকটেন্স নিউট্রাল এবং বাসবার 3 এর মধ্যে, বাসবার বি এর মধ্যে কানেক্টেড। তাহলে সেগুলোকেও দেখাই এবার। এটা ধরো আমাদের x3 আছে এরকম বাসবার, এবং এই বাসবার বি এবং এই নিউট্রালের মধ্যে এই x3, এটা হলো আমাদের x3, এবং একইভাবে আমাদের কানেক্টেড থাকবে আরেকটা x4, এটা থাকবে আমাদের x4। ঠিক আছে, তাহলে আমরা সবগুলোকেই দেখিয়ে ফেললাম, x1 x2 x3 x4। আরেকটি জিনিস বাকি থাকলো, মাঝখানে যেটা আছে x5, x5টাকেও দেখাতে হবে। সেটা কার কার মধ্যে কানেক্টেড, সেটা হচ্ছে এই পয়েন্ট, অর্থাৎ বাসবার এ এবং বাসবার বি তাদের মধ্যে ইন্টার কানেক্টিং এটা আছে। তাহলে এটাকেও আমরা এখানে এরকম ভাবে দেখিয়ে দিলাম। এটা হয়ে গেল আমাদের x5। তাহলে এই যে সার্কিটটি বেরোলো, এইটি হয়ে গেল আমাদের কি সার্কিট, এটা হলো আমাদের ইকুইভ্যালেন্ট রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম। তার মধ্যে উপরের যে কমন পয়েন্ট এগুলো আমাদের কি, এগুলো হচ্ছে নিউট্রাল, উপরেরটা হচ্ছে নিউট্রাল। উপরের দিক যে বাস বারটা আমরা পাচ্ছি সেটা কিন্তু আমরা বলবো নিউট্রাল, কারণ এগুলো হচ্ছে ধরো সবকটাই গ্রাউন্ডের মধ্যে যুক্ত ছিল, তার মানে উপরের এই বাস বারটাকে নীল রঙের, এটাকে আমরা বলতে পারি নিউট্রাল। ঠিক আছে, এই রিঅ্যাকটেন্স ডায়াগ্রামটা বুঝতে কারোর অসুবিধা আছে? রাহুল মান, না স্যার। রাহুল মান রিঅ্যাকটেন্স ডায়াগ্রামটা বুঝতে পেরেছো কিভাবে এলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার আমার কোয়েশ্চেনে কি বলেছিল, কোয়েশ্চেনে বলা হয়েছিল যে আমার যদি বাসবার বি, বাসবার এ কোনটা, এটা হলো আমার বাসবার এ, আর এই দিকের কালোটা হচ্ছে বাসবার বি। এখন বলছে বাসবার বি তে যদি একটা ডেড শর্ট সার্কিট হয়, তার মানে ডেড শর্ট সার্কিট হওয়া মানে কি, এইখানে ধরো এরকম একটা ফল্ট হয়ে গেছে, এই বাসবার বি তে এরকম একটা ফল্ট হয়ে গেছে, তাহলে সেই অবস্থাতে আমাদেরকে বার করতে হবে কতটা এমভিএ যাচ্ছে, এমভিএ কত ফিড হচ্ছে সেটা বার করতে হবে। এটা বার করবার জন্য আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে এখানকার পার্সেন্টেজ রিঅ্যাকটেন্সটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স কিভাবে ক্যালকুলেট করে, পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে, যে পয়েন্টে ফল্টটা হয়েছে, আমরা ধরে নিলাম এই পয়েন্টে ফল্ট হয়েছে, আমি সাপোজ এই পয়েন্টের নাম দিলাম এফ পয়েন্ট, এফ পয়েন্টে আমি ধরে নিলাম ফল্ট হয়েছে। আমাকে যেটা করতে হবে, এই এফ পয়েন্ট এবং আমার যে নিউট্রাল, এই দুটো পয়েন্টের মধ্যে আমাদেরকে ইকুইভ্যালেন্ট রিঅ্যাকটেন্সটাকে ক্যালকুলেট করতে হবে। এফ পয়েন্ট এবং নিউট্রালের মধ্যে আমাদেরকে ইকুইভ্যালেন্ট রিঅ্যাকটেন্সটাকে ক্যালকুলেট করতে হবে। আমরা সেটাকে পরের পাতায় একবার শো করি কিভাবে আমরা করব। দেখো ফল্ট হয়েছে কোথায়, এই এফ পয়েন্টে ফল্ট হয়েছে। আমরা রিঅ্যাকটেন্স কার কার মধ্যে বার করব, নিউট্রাল। তাহলে আমরা যেটা করব, আমরা যেরকম ভাবে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করে থাকি, ঠিক সেই পদ্ধতিতেই আমরা ধরো এখান থেকে একটা টার্মিনাল বার করে নিয়ে আসবো, এই পয়েন্ট মানে এটা নিউট্রালের জন্য, আর এটা আমাদের ফল্ট পয়েন্ট। এইখান থেকে এই দুটো টার্মিনাল আমরা বার করে নিয়ে চলে এলাম। আমাদেরকে যেটা করতে হবে, এই দিক থেকে আমাদেরকে দেখে বলতে হবে এখানকার ইকুইভ্যালেন্ট রিঅ্যাকটেন্সটা কত, মানে এই দিক থেকে দেখলে আমার পার্সেন্টেজ এক্স কত বেরোচ্ছে সেটা আমরা এখন বলবো। তাহলে বলো আমাকে, পার্সেন্টেজ এক্স যদি আমরা এই দিক থেকে দেখি, কোন দুটো পয়েন্টের মধ্যে, আমার এই পয়েন্ট, ধরো আমি এটার নাম দিলাম 1 নাম্বার পয়েন্ট, ধরো আমি এর নাম দিলাম এ পয়েন্ট, আর নিচের পয়েন্টটা ধরো আমি নাম দিলাম বি পয়েন্ট। এই এ আর বি, এই দুটো পয়েন্টের মধ্যে আমাকে বলো ইকুইভ্যালেন্ট রিঅ্যাকটেন্স কত আছে, কিভাবে বের হবে। আমরা যেখানে x1 x2 x3 x4 x5 সবকটারই মান জানি, তখন আমরা কিভাবে এই পার্সেন্টেজ এক্স অর্থাৎ এ এবং বি এই দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রিঅ্যাকটেন্স কত আমরা কিভাবে বার করতে পারি। তার জন্য আমরা কি করব বলো, x1 এর মান কত পার্সেন্ট বলেছে, 10%, x2 এর মানও 10%। তাহলে আমরা এই জিনিসটা বলতে পারি তো, এই যে আমার x1 আর x2 এরা পরস্পর কিসে কানেক্টেড আছে, এদিক থেকে দেখলে এরা হচ্ছে প্যারালালে কানেক্টেড আছে, x1 x2 পরস্পর প্যারালালে। দুটোরই মান কত, x1 এর মান কত 10%, x1 10%, আর x2 হচ্ছে কত 10%, এটাও হচ্ছে 10%। x3 এর মান কত, x3 এর মান কত 15%, x3 হচ্ছে 15, x4 এর মান কত 15, x4 এর মান হচ্ছে 15। ঠিক আছে, 15%। বেশ, এবার হচ্ছে কি x5 এর মান কত 20%। তাহলে এবার আমরা যেটা করব, প্রথমে আমরা এই দুটোকে নিয়ে কাজ করি, x1 x2 কে নিয়ে কাজ করি। x1 x2 ইকুইভ্যালেন্ট কত বেরোবে বলো, এই দুটোর ইকুইভ্যালেন্ট 10 আর 10 প্যারালালে থাকলে কত হয়,
5%। হ্যাঁ 5%। 5%, ঠিক 5%। তাহলে সেই যে 5% যেটা আমার বেরোলো, 5% যেটা বেরোলো তার সঙ্গে আমাদের এই এই যে 10% এটা কিসে কানেক্টেড আছে? সেটা 20% আছে। সরি, এটা যে 20% এটা কিসে কানেক্টেড আছে? সিরিজে আছে। সিরিজে আছে। তাহলে এখানে এই দুটোর ইকুইভ্যালেন্ট কত হলো? 5%। তার সঙ্গে এই 20% সিরিজে কানেক্টেড, তাহলে কত হলো? 25 হলো। 25 হলো। সেই যে 25টা বেরোবে সেই 25টা x3 এর সঙ্গে কিসে কানেক্টেড আছে? আমরা একটু Parallel এ। পার্ট বাই পার্ট ড্র করি, ঠিক আছে? আমরা ফার্স্টলি ওই দুটোর ইকুইভ্যালেন্ট বার করে নিই। x1 আর x2 প্যারালাল করলে কত আসে? x1 আর x2 প্যারালাল করলে আসে আমাদের 5%, তাই না? 5%। x1 আর x2 প্যারালাল করলে এরকম 5% আসে। তার সঙ্গে আমার এরকম আছে কোনটা? এটা আমার x5 টা আছে, x5। এটা হলো আমার x5 সমান কত পার্সেন্ট? না এটা হলো আমার 20%, তাই তো? 20%। আমি একটু ডিটেইলে ড্র করে করছি, তোমরা চাইলে ওয়ান টাইম করে নিতে পারো, ঠিক আছে? এবার হচ্ছে কি এখানে আমাদের কে কানেক্টেড আছে? এখানে আছে আমাদের আরেকটা রিঅ্যাকট্যান্স কানেক্টেড। এটার মান কত? এটা হচ্ছে আমাদের 15%, তাই তো? 15%। এটা হলো আমাদের 15%। আর তারপরে আমাদের এখানে আরেকটা 15 কানেক্টেড আছে, ঠিক তো? এখানে আমাদের আরেকটা 15% কানেক্টেড আছে। এটাও হলো আমাদের একটা 15%। এইটা আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে একটু সিম্পলিফাই করছি। আমরা বার করতে চাইছি এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কত রিঅ্যাকট্যান্স আছে, আমরা এটা বার করতে চাই। তাহলে বলো এই 5 এর সঙ্গে এখন এই 20 এটা তো সিরিজে কানেক্টেড আছে, তাহলে কত হলো? এই দুটোর পরিবর্তে আমরা কি লিখে ফেলতে পারি? এখানে 25 লিখতে পারি, তাই তো? 25। আচ্ছা, সেই যে 25 হবে মানে কোন দুটোকে নিয়ে? এই দুটোকে নিয়ে আমরা একসাথে বলতে পারি এই দুটো মিলে হচ্ছে 25%। 25 এর সঙ্গে 15 প্যারালাল আছে, তাহলে কত হবে? 25 এর সঙ্গে 15 প্যারালাল থাকলে 25 প্যারালাল 15 মানে কত? 25%। তার সঙ্গে যদি আমরা প্যারালাল করি 15%, কত হবে? বলো 25 ইন্টু 15 বাই 25 প্লাস 15, তাই তো? 9.375। 9.375%। 9.375%। তাহলে কতটুকুর জন্য আমরা পেয়ে গেলাম? 9.375 কতটুকুর জন্য আমরা পেয়ে গেলাম? না এই টোটালটার জন্য, তাই না? এই টোটাল পার্টটুকুর জন্য আমরা পেয়ে গেলাম এইটা 9.375। এখন আমার 9.375 যেটা হচ্ছে তার সঙ্গে এই 15টা কিসে আছে? এই 15%টা এইদিকে 15টা এটা প্যারালালে আছে। এটা প্যারালালে আছে। তাহলে 9.375 তার সঙ্গে যদি 15 প্যারালাল করি কত আসে? 5.769। আচ্ছা দাঁড়াও, এর সঙ্গে 15 প্যারালাল করলাম তাহলে আমাদের চলে আসবে কত? 5.769। 5.769। তাহলে এইটাই হলো আমাদের ইকুইভ্যালেন্ট, তাই তো? আর তো সিম্পলিফাই করা সম্ভব নয়। এটা তো হলো আমাদের ইকুইভ্যালেন্ট, মানে আমরা সবগুলোকে প্যারালাল করে আলটিমেটলি তাহলে আমরা এরকম বলতে পারি আমার যে এ পয়েন্ট ছিল এটা এ পয়েন্ট আর এটা ছিল আমার বি পয়েন্ট। এ এবং বি এর মধ্যে আমার ইকুইভ্যালেন্ট সার্কিটে এইরকম হয়ে গেল। এ এবং বি পয়েন্টের মধ্যে আমার এরকম একটা দাঁড়ালো। এটা ছিল আমার এ পয়েন্ট এবং এটি ছিল আমার বি পয়েন্ট। এটার মান কত দাঁড়ালো আমার? 5.769। 769%, ঠিক আছে? তাহলে এ এবং বি পয়েন্টের মধ্যে আমরা পেয়ে গেলাম ইকুইভ্যালেন্ট, এবং এইটা যেটা বেরোলো সেটাই কি আমার? সেটাই হলো আমাদের পার্সেন্টেজ এক্স এর ভ্যালু, পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সের ভ্যালু বেরিয়ে গেল, ঠিক আছে? কারো ডাউট আছে এটাতে কিভাবে বেরোলো? তাহলে পার্সেন্টেজ এক্স সমান কত বেরোলো? 5.769। সবাই বুঝতে পেরেছো? নয়ন রঞ্জন দাস, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? তাহলে পার্সেন্টেজ এক্স আমার বেরিয়ে গেল। আচ্ছা, আমার কোশ্চেনে কি বার করতে বলেছিল আমাকে? কোশ্চেনে কি বার করতে বলেছিল? সার্কিট এমভিএ। শর্ট সার্কিট এমভিএটা আমাকে বার করতে বলেছিল, কিন্তু আমার বেরিয়েছে কি? পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটা আমার বেরিয়েছে। আচ্ছা, এবার আমি কি বার করব? আমাদের মানে আমাদের যে বেস কেভিএ সেটা কত ছিল? বেস কেভিএটা 10,000। বেস কেভিএ আমরা কত ধরেছিলাম? বেস কেভিএ কত ধরেছিলাম আমরা? 10,000 ধরেছিলাম, তাই না? কোশ্চেনে আমরা আগেই ধরেছিলাম বেস কেভিএ সমান, আগের দিনই আমরা ক্যালকুলেশনের সময় এটা শুরুতেই করেছি। বেস কেভিএ সমান হচ্ছে আমাদের এই যে বেস কেভিএ সমান 10,000 আমরা ধরেছিলাম। তার মানে এই যে রেটেড কেভিএ এটাই হচ্ছে আমাদের বেস কেভিএ। অ্যাকচুয়ালি আমরা যেটাকে রেটেড বলবো সেটা মানে এই বেস কন্ডিশনেই তো আমরা রেটেডটাকে বলবো। তাহলে এই 10,000 কেভিএটাই হয়ে গেল আমাদের রেটেড কেভিএ ক্ষেত্রে। তাহলে রেটেড কেভিএ আমাদের এখন হয়ে গেল 10,000। হ্যাঁ, বেস কেভিএ বা রেটেড কেভিএ এটা হয়ে গেল আমাদের 10,000।
এবার আমরা বলবো যে শর্ট সার্কিট কেভি এর মানটা কত হবে, কেভিএ এসসি শর্ট সার্কিট কেভি এর মানটা কত হয় বলো, ফর্মুলা কি বলে, কেভিএ এসসি রেটেড যেটা শর্ট কেভি সার্কিট, ইন্টু 100 বাই হ্যাঁ পার্সেন্টেজ এক্স। মানে রেটেড কেভি আমি ডাইরেক্ট লিখে দিলাম, রেটেড কেভিএ সমান এক্ষেত্রে আমাদের 10,000 গুণিত 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ এক্স। পার্সেন্টেজ এক্স এর মানটা কত বেরিয়েছে গো, পার্সেন্টেজ এক্স এর মানটা বেরিয়েছে আমাদের 5.769। তাহলে আমরা এই পার্সেন্টেজ এক্স এর পরিবর্তে ডাইরেক্ট এখানে সরিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে, আমি ওয়ান এই পাতাতেই কমপ্লিট করবার জন্য ওটাকে লিখে দিচ্ছি এখানে, যে এটা হয়ে যাবে আমাদের 100 ডিভাইডেড বাই 5.769। কত হচ্ছে তাহলে বলো, 173.34 into 10 to the power 3. 173.34 into 10 to the power 3. 10 টু দি পাওয়ার 3। তাহলে এটা কি বেরোলো, এটা অ্যানসারটা কিসে বেরোলো, এটা হচ্ছে কেভিএ, তাই তো, কেভিএ কত তে শর্ট বেরোলে সার্কিট কেভিএ কেভিএ করতে বেরোলো, হবে। কিন্তু কোশ্চেন আমাকে কি চেয়েছে, কতটা মানে ফল্ট পাতে MVA কতটা এমভিএ ফেড হবে। তাহলে এমভিএ তে যদি কনভার্ট করতে চাই তাহলে এটাকে আমার কি দিয়ে ভাগ করতে হবে, 10 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে শর্ট সার্কিট এমভিএ সমান কত, শর্ট সার্কিট এমভিএ সমান হয়ে যাবে, যেটা আমাদের 10 টু দি পাওয়ার 3 আছে ওই দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে কত, 173.34। ঠিক আছে, 173.34 যেটা আছে ইন্টু 10 টু দি পাওয়ার 3 ছিল, তো সেটাকে সরিয়ে দিলাম, তাহলে এমভিএ তে কনভার্ট হয়ে গেল। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওই যে ফল্ট যেখানে হয়েছে সেই জায়গাতে এতটা পরিমাণ এমভিএ পাওয়ার ফিড হচ্ছে। ঠিক আছে, এই যে জায়গাতে আমার বাসবারে ফল্ট হয়ে গেছিল এই জায়গাতে এতটা পরিমাণে পাওয়ার কিন্তু ফেড হয়েছে। ঠিক আছে, এই যে ফল্ট পজিশন সেখানে আমার এতটা পরিমাণে পাওয়ার 173 এমভিএ পাওয়ার কিন্তু ফেড হয়েছে। ঠিক আছে, তো এইভাবে এই ধরনের প্রবলেমকে সলভ করতে হবে। স্যার অঙ্ক লেখা আছে সেই পেজটা একবার বাই করুন তো। দেখো দেখতে পাচ্ছ তো, ঠিক আছে। হুম। ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রবলেম সলভ করা যাক, সিমিলার আরেকটা টাইপের প্রবলেম আমরা দেখি। A small generator two alternators of 3000 kVA and 4500 kVA and percentage reactances of 7% and 8% respectively. The circuit breakers have rupturing capacity of 150 MVA. It is desired to extend is desired to extend the system by a supply from the grid via
a transformer of 7500 kVA and 7.5% and 7.5% reactance. The reactance, find the reactance of the reactor connected in the busbar section to prevent circuit breaker breakers being overloaded. If a symmetrical short circuit occurs on an outgoing feeder connected to it. Assume bus voltage to be 3300 volt. দেখো প্রবলেমটা আমি এখানে লিখলাম এরকম ভাবে, এরপর থেকে এখান থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? প্রবলেমটা দেখো এখানে কি বলছে, বলছে যে একটা স্মল জেনারেটিং, আচ্ছা সবাই দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? সবাই হ্যাঁ, স্ক্রিনটা স্যার। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দেখো এখানে যেটা বলতে চেয়েছে, একটা স্মল জেনারেটিং স্টেশন আছে, সেখানে আছে দুটো অল্টারনেটর, ঠিক আছে? একটা স্টেশন, জেনারেটিং স্টেশন, সেখানে দুখানা অল্টারনেটর আছে, তাদের ক্যাপাসিটি বলছে 3000 কেভিএ এবং 4500 কেভিএ, ঠিক আছে? এবং এই যে অল্টারনেটর গুলো তাদের যে পার্সেন্টেজ রিয়াক্টেন্স সেটারও মান বলে দিয়েছে, যেটা 3000 কেভিএ ক্যাপাসিটি তার পার্সেন্টেজ রিয়াক্টেন্স হলো 7%, আর যেটা 4500 ক্যাপাসিটি, 4500 কেভিএ ক্যাপাসিটি, তার পার্সেন্টেজ রিয়াক্টেন্স হলো 8%, ঠিক আছে? এবার হচ্ছে কি এই অল্টারনেটর গুলো তো একটা বাস বারে এসে পড়ছে, ঠিক আছে? অল্টারনেটরের যে পাওয়ার, হ্যাঁ, সেটা হচ্ছে বাস বারে এসে পড়ছে। এখন বলছে যে আমরা বাস বারে যে সার্কিট ব্রেকার গুলোকে ব্যবহার করছি তাদের রাপচারিং ক্যাপাসিটি হচ্ছে 150 এমভিএ, ঠিক আছে? এই যে রাপচারিং ক্যাপাসিটি 150 এমভিএ, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ কি, মানে যখন কোনো একটা ফল্ট হবে, ফল্ট হলে তোমরা দেখতে পাচ্ছ একটা হিউজ পরিমাণে এমভিএ কিন্তু তৈরি হয়। আচ্ছা, যখনই একটা ফল্ট হচ্ছে, ফল্ট হলে কিন্তু একটা হিউজ পরিমাণে এমভিএ সেখানে তৈরি হচ্ছে। ওকে, যখনই ফল্ট কোথাও একটা হচ্ছে, তোমাদের এই আগের প্রবলেমটা যদি তোমরা দেখো, আগের প্রবলেমটার ক্ষেত্রে বেস কেভিএ কত ছিল, মানে রেটেড কেভিএটা কত ছিল? আমরা যে আগের প্রবলেমটা সলভ করলাম এখানে আমরা বেস কেভিএ কত ধরেছিলাম বলো? 10,000 মাত্র ধরেছিলাম, 10,000 কেভিএ আমাদের বেস কেভিএ ছিল। কিন্তু যখন শর্ট সার্কিট একটা হয়ে গেল এই বাস বারের মধ্যে, তখন কতটা পরিমাণে ফল্ট এমভিএ তৈরি হলো? দেখো ফল্ট এমভিএ যেটা তৈরি হলো সেটা 173 এমভিএ এর মতো তৈরি হলো, 173 এমভিএ, যেখানে আমাদের বেস ছিল মাত্র 10,000 কেভিএ, মানে এটা যদি আমরা এমভিএ তে লিখি তার মানে 10 এমভিএ মতো ছিল। এটা আমাদের রেটেড কন্ডিশনে আমরা বলতে পারি 10 এমভিএটা হচ্ছে আমাদের বেস ছিল। সেই বেসে আমাদের রেটেড যেটা আমাদের
কন্ডিশন তখন 10 এমভিএ ছিল, কিন্তু যখন শর্ট সার্কিট তৈরি হলো তখন হচ্ছে সেটা 173 এমভিএ, মানে একটা হিউজ অ্যামাউন্ট অফ শর্ট সার্কিট এমভিএ কিন্তু জেনারেটেড হচ্ছে। ঠিক আছে, মানে ফল্ট হলে এরকম একটা হিউজ এমভিএ কিন্তু তৈরি হয় সেই ফল্ট পাথকে ফিড করার জন্য। ঠিক আছে, তো এইরকমই ব্যাপার যে এইরকম হিউজ কতটা পরিমাণে এমভিএ তৈরি হওয়াটাকে আমাদের যে সার্কিট ব্রেকার সেটা উইথস্ট্যান্ড করতে পারবে, সেই অনুযায়ী সার্কিট ব্রেকারের রাপচার, সেটাকেই বলা হয় সার্কিট ব্রেকারের রাপচারিং ক্যাপাসিটি, মানে ম্যাক্সিমাম কতটা পরিমাণ এরকম ফল্ট এমভিএ তৈরি হলে সেটাকে ওই সার্কিট ব্রেকার আইসোলেট করতে পারবে, মানে সার্কিট ব্রেকার নিজেকে ট্রিপ করিয়ে ওই ফল্টটাকে আইসোলেট করতে পারবে, ফল্টটাকে পাওয়ার সাপ্লাই যাওয়াটাকে বন্ধ করতে পারবে। মানে এর থেকেও বেশি যদি এমভিএ তৈরি হয়ে যায়, ফল্ট এমভিএ যদি এর থেকেও বেশি হয়ে যায়, সার্কিট ব্রেকার কিন্তু নিজেই ড্যামেজড হয়ে যেতে পারে। মানে আপ টু 150 এমভিএ পর্যন্ত ফল্ট যদি এমভিএ তৈরি হয় তখন সার্কিট ব্রেকার সেই ক্ষেত্রে নিজে ঠিকঠাক অপারেট করতে পারবে এবং ফল্টটাকে আইসোলেট করতে পারবে। কিন্তু এর থেকে বেশি এমভিএ হয়ে গেলে সেটা সার্কিট ব্রেকারের নিজের পক্ষেই ক্ষতিকারক হয়ে দাঁড়াবে এবং সার্কিট ব্রেকারটাই ড্যামেজড হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এটা বলে দিয়েছে এই কোশ্চেনে, একটা জেনারেটিং স্টেশনে দুখানা অল্টারনেটর আছে, একটা 3000 4500 কেভিএ, পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স তাদের 7 এবং 8% বলে দেওয়া আছে, এবং সেখানে যে সার্কিট ব্রেকার গুলো কানেক্টেড আছে তাদের ক্যাপাসিটি বলছে 150 এমভিএ মতো রাপচারিং ক্যাপাসিটি। এখন বলছে যে আমাদের এই সিস্টেমটাতে একটা এক্সট্রা, মানে জেনারেটিং স্টেশনটা কিরকম ছিল, আমি এবার সার্কিটটা ড্র করি। এতক্ষণ পর্যন্ত যেটা বললাম এবার আমি ওটাকে একটু ড্র করি। এটা ধরো আমাদের বাসবারে আছে আমাদের দুটো অল্টারনেটর কানেক্টেড। এই ধরো একটা অল্টারনেটর, এটা হলো আমাদের অল্টারনেটর নাম্বার 1, এটাও কানেক্টেড আছে বাসবারে, এবং ধরো এখানে আরেকটি অল্টারনেটর আছে, ধরো এটা হলো আমাদের অল্টারনেটর নাম্বার 2, এটাও আমাদের কানেক্টেড আছে কোথায় না বাসবারে। এদের ক্যাপাসিটি কোনটার কত, এটার হচ্ছে 3000 কেভিএ, এটা হলো 3000 কেভিএ। ঠিক আছে, এটা হলো 3000 কেভিএ এবং এর পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স কত, 7%, এটা বলে দেওয়া হচ্ছে। 7% হলো এর পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স। এবং এখানে আছে আরেকটি অল্টারনেটর, তার ক্যাপাসিটি বলে দিয়েছে 4500 কেভিএ, 4500 কেভিএ, এবং তার পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স কত না 8%। 8%, ঠিক আছে, 8% হলো এর পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স। এবং এই দুটোকে আমরা বাসবারে কানেক্টেড করে রেখেছি, এবং এখানে আছে আমাদের কিছু সার্কিট ব্রেকার যুক্ত আছে। ধরো এখান থেকে এরকম এই বাসবার থেকে কিছু আউটগোয়িং ফিডার বেরিয়ে গেছে এরকম, এবং সেই ফিডারে আমরা কিসের মাধ্যমে ফিডার গুলোকে বার করবো ভায়া আমাদের একটা সার্কিট ব্রেকার। এটা ধরো সার্কিট ব্রেকার, এই যে বক্সের মতো করে দেখিয়েছি এটা একটা সার্কিট ব্রেকার। এখানে ধরো আরেকটি সার্কিট ব্রেকার এরকম আছে, এটা আরেকটি সার্কিট ব্রেকার। ঠিক আছে, ধরো এখানে আমাদের আরেকটি সার্কিট ব্রেকারও আছে। হ্যাঁ, এরকম কিছু সার্কিট ব্রেকার এখানে কানেক্টেড আছে। এবার এই সার্কিট ব্রেকার যেগুলো আছে তাদের ক্যাপাসিটি কত বলে দিয়েছে না 150 এমভিএ মতো, রাপচারিং ক্যাপাসিটি বলে দিয়েছে কত 150 এমভিএ মতো। এখন এই হলো আমাদের এক্সিস্টিং সিস্টেম, মানে এটা আমাদের ছিলই, সিস্টেমটা এরকম ছিলই, একটা জেনারেটিং স্টেশন ছিল, সেখানে দুটো অল্টারনেটর ছিল এবং সেই অল্টারনেটর গুলোর ক্যাপাসিটি বলে দেওয়া আছে। এখন বলছে যে it is desired to extend the system by a supply from the grid via a transformer of 7500 kVA and 7.5% reactance। মানে এক্সিস্টিং সিস্টেমটা এরকম ছিল, এখন ইচ্ছা করলো কারোর যে এই সিস্টেমটার ক্যাপাসিটি আরো বাড়াবো, আমরা আরো কিছু ইন্টারকানেক্ট করব। মানে যে এই যে জেনারেটিং স্টেশনটা ছিল এখানে কেবলমাত্র দুটো ইউনিট ছিল, একটা অল্টারনেটর 3000 আর একটা ছিল 4500, দুটো মিলিয়ে টোটাল কত জেনারেটেড হচ্ছিল এখানে 7500 কেভিএ মতো। এখন চেষ্টা করা হলো যে ক্যাপাসিটিটাকে আমরা আরো এক্সটেন্ড করব। তার জন্য আমরা গ্রিড থেকে, মানে কোনো জেনারেটর অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো সাবস্টেশন থেকে মনে করো, আমরা গ্রিড থেকে আরেকটা এখানে সোর্স নিয়ে চলে এলাম। মানে এই পাওয়ার স্টেশনে আর একটা সোর্স থাকবে, সেটা এখানে কোনো অল্টারনেটর থেকে আসছে না, সেটা আসছে কোথা থেকে না অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসা হচ্ছে আর একটা লাইন। সেই লাইনটাকে এখানে ঢোকানো হচ্ছে কিভাবে না, ঢোকানো হচ্ছে আমাদের একটা কিভাবে ঢোকানো হচ্ছে সেটাকে ভায়া একটা ট্রান্সফরমার ঢোকানো হচ্ছে। ঠিক আছে, মনে করো এটা অন্য কোনো সাবস্টেশন থেকে একটা লাইন এলো, সেটাকে আমরা ট্রান্সফরমারের মাধ্যমে স্টেপ ডাউন করলাম, বা এই যে ভোল্টেজটা এখানকার যে জেনারেটেড ভোল্টেজ তার সাপেক্ষে নিয়ে এলাম, তার সঙ্গে সেম করলাম এই ট্রান্সফরমারের মাধ্যমে, এবং তারপরে আমরা সেটাকে আবার এই যে বাসবার এখানে ফেলে দিলাম, এটা আরেকটা সেপারেট বাসবার। ঠিক আছে, ধরো এটাও আমাদের এই জেনারেটিং ইউনিটের ওখানেই আছে, জেনারেটিং যে স্টেশন
সেখানে এই বাসবারটাও আমরা একটা অ্যাডিশনাল নিয়ে এলাম। কিভাবে নিয়ে এলাম? একটা একটা ট্রান্সফরমারের ভায়া হয়ে, এবং সেই ট্রান্সফরমারটার ক্যাপাসিটি কত? এবং ট্রান্সফরমারটির পার্সেন্টেজ রিয়াক্টেন্সের ভ্যালু কত? 7.5%। 7.5%, ঠিক আছে। এটার ক্যাপাসিটি বলে দিল 7.5%। বোঝা গেল ব্যাপারটা কি বলতে চাওয়া হয়েছে? মানে বলছে যে এক্সিস্টিং সিস্টেম এটা ছিল, সেখানে আমাদের আরো অ্যাডিশনাল আমরা একটা ট্রান্সফরমার এখানে কানেক্টেড করে দিলাম, ঠিক আছে। এবং ফাইন্ড দ্য রিয়াক্টেন্স অফ দ্য রিয়াক্টর কানেক্টেড ইন দ্য বাসবার সেকশন টু প্রিভেন্ট দ্য সার্কিট ব্রেকার্স বিং ওভারলোডেড ইফ আ সিমেট্রিক্যাল শর্ট সার্কিট ফল্ট অকার্স। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো, যখন আমাদের এই এক্সিস্টিং সিস্টেমে শুধু বাঁ দিকে যেটুকু অংশ দেখিয়েছি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল, শুধু যদি আমরা বলি এইটুকু অংশটাকে যদি আমরা কনসিডার করি, মানে তখন ধরো জেনারেটরটা নেই, তখন যা এর এখানে যে ফল্ট এমভিএ যেগুলো আছে সার্কিট ব্রেকারের তা যা ছিল, যদি আমরা এই যে এই যে আমার ট্রান্সফরমার সেটাকে যদি এই বাসের সঙ্গে আমরা জুড়ে দিই, তাহলে ফল্ট এমভিএটা বাড়বে না কমবে? এই এগুলো যে আমাদের যেখানে যে ফল্ট, কোনো জায়গায় যদি ফল্ট হয় বাসবারের মধ্যে, ধরো কোথাও ফল্ট হলো, সেক্ষেত্রে সেই ফল্ট পাথে যে এমভিএটা ফিড হবে সেটার পরিমাণটা এই বাসবার দুটোকে যদি আমরা জুড়ে দিই তাহলে বেড়ে যাবে না কমে যাবে না সেম থাকবে? কি হবে? দেখো, এটা হচ্ছে বাসবার ছিল এক্সিস্টিং, এখান থেকে এইটুকু। আর একটা বাসবার হচ্ছে এখানে অন্য একটা ট্রান্সফরমারের ভায়া হয়ে আর একটা বাসবারে এখানে পাওয়ার এলো। এই দুটো বাসবার যদি সেপারেটেড থাকে, মানে দুটো সেপারেট চলে, তখন আমার যদি এখানে কোনো ফল্ট হয়, তখন যে ফল্ট পাথে যে এমভিএটা ফেড হবে সেটা কত? রেটেড এমভিএ গণিত 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ এক্স। কিন্তু যদি আমরা এই দুটোকে জুড়ে দিই তাহলে কি হবে? ফল্ট এমভিএটার পরিমাণ বেড়ে যাবে না সেম থাকবে? বেড়ে যাবে তো স্যার। অবশ্যই ফল্ট এমভিএর পরিমাণটা বেড়ে যাবে, কারণ আমার এখানে অ্যাডিশনাল পাওয়ার আছে। এই 7,500 যে কেভিএটা সেটা এতক্ষণ পর্যন্ত এখানে ছিল না, কিন্তু এটাকে আমরা জুড়ে দিচ্ছি, মানে ফল্ট পাথে আমরা আরো এমভিএ ফেড করছি, ঠিক আছে। তাহলে অবশ্যই কিন্তু ফল্ট এমভিএটা বেড়ে যাবে। তাহলে আমরা শুধু এরকম যদি জুড়ে দিই, তাহলে এখানে আমাদের যে সার্কিট ব্রেকার গুলো আছে সেগুলোকে সব চেঞ্জ করতে হবে, তাহলে আমাদেরকে হবে তো, কারণ এগুলো তো 150 এমভিএ পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারে। যখনই আমরা এই দুটোকে জুড়ে দিচ্ছি তখন তো আর ফল্ট এমভিএটার পরিমাণ 150 থাকছে না, 150 থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি আমরা এই সার্কিট ব্রেকার গুলোকে চেঞ্জ করে দেবো? কি মনে হয়, সার্কিট ব্রেকার গুলো কি আমাদের চেঞ্জ করে দেওয়া উচিত না অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা উচিত? কানেক্টেড করা দরকার, যখন দরকার হবে তখন রিঅ্যাকট্যান্স লাগাতে হবে স্যার। ঠিক, কারণ আমরা তো আর সবসময় এরকম সার্কিট ব্রেকার চেঞ্জ করতে পারবো না। সার্কিট ব্রেকার চেঞ্জ করা তো অনেক খরচ সাপেক্ষ এবং অনেক কষ্টকর ব্যাপার, তাতে অনেক পাওয়ার ইন্টারাপশন হবে, অনেক কস্ট লাগবে। তো আমরা সার্কিট ব্রেকার নিশ্চয়ই চেঞ্জ করবো না। তাহলে আমাদের এই যে বাসবার যেটা আমরা সেপারেট একটা নিয়ে এলাম এর ক্যাপাসিটিটাকে এক্সটেন্ড করার জন্য, এইটা যে নিয়ে এলাম সিস্টেমটা, আর আমাদের এক্সিস্টিং সিস্টেম আগে ছিল আমাদের এইটা, এই দুটো সিস্টেমকে আমরা কানেক্ট করে দেবো। কিন্তু কানেক্টটা আমরা এমনি এমনি করবো না, আমরা কানেক্ট করবো কিসের মাধ্যমে? একটা রিয়াক্টরের মাধ্যমে কানেক্ট করবো। কোথায় রিয়াক্টরটাকে লাগাবো বলো? কোথায় রিয়াক্টরটাকে লাগানো উচিত? কোশ্চেনে সেটা জানতে চেয়েছে যে ফাইন্ড দ্য রিয়াক্টেন্স অফ দ্য রিয়াক্টর কানেক্টেড ইন দ্য বাসবার সেকশন। বাসবার সেকশনেই আমরা রিয়াক্টরটাকে এখন লাগাবো। আমরা অন্য জায়গাতেও লাগাতে পারতাম, কিন্তু কোশ্চেনেই জানতে চেয়েছে বাসবার সেকশনে আমরা একটা রিয়াক্টর লাগাবো টু প্রিভেন্ট দ্য সার্কিট ব্রেকারস ফ্রম গেটিং ওভারলোডেড। সার্কিট ব্রেকার গুলো যাতে ওভারলোডেড না হয় ইফ আ শর্ট সার্কিট ফল্ট অকার্স, মানে সিমেট্রিক্যাল শর্ট সার্কিট ফল্ট অকার্স অন অ্যান আউটগোয়িং ফিডার কানেক্টেড টু ইট। কোন একটা ফিডার যদি, এই যে ফিডার যেগুলো বেরিয়ে যাচ্ছে, ফিডার কোনগুলো? এটা একটা ফিডার, এটা একটা ফিডার, এটা একটা ফিডার, এটা একটা ফিডার, এই যে বিভিন্ন আউটগোয়িং যে ফিডার্স গুলো আছে, কোনো ফিডারে যদি ফল্ট হয়, একটা সিমেট্রিক্যাল শর্ট সার্কিট ফল্ট এরকম হয়ে যায়, সেক্ষেত্রে যাতে আমাদের এই সার্কিট ব্রেকার যেগুলি আছে সেগুলো যেন ওভারলোড না হয়, সার্কিট ব্রেকার গুলো যেন ওভারলোড না হয়, সেই ব্যবস্থার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা চাইবো এখানে একটা রিয়াক্টরকে এখানে জুড়ে দিতে। এখন আমাকে বলতে চেয়েছে যে সার্কিট ব্রেকার গুলো ওভারলোড না হওয়া মানে কি? ফল্ট এমভিএটা ওই 150 এমভি এর মধ্যেই থাকে, যতটা রাপচারিং ক্যাপাসিটি আছে, যতটা পর্যন্ত ওই সার্কিট ব্রেকার গুলো সহ্য করতে পারে তার মধ্যে যদি থাকে তাহলে আমরা বলবো ওভারলোডেড হয়নি, কিন্তু তার থেকে বেশি হয়ে গেলে আমরা বলবো ওভারলোডেড। তাহলে আমাকে যেটা কোশ্চেনে জানতে চেয়েছে, আমরা এই যে রিয়াক্টেন্সটাকে এখানে অ্যাড করছি না এই দুটো বাসবারের মধ্যে, সেই রিয়াক্টেন্সের পার্সেন্টেজ রিয়াক্টেন্স, মানে আমি ধরলাম এখানে আমরা এক্স অ্যাড করছি, এক্স এক্স হচ্ছে তার রিয়াক্টেন্সের ভ্যালুটা, প্রত্যেকটা ফেজে আমরা এক্স ওহম করে অ্যাড করে দিচ্ছি রিয়াক্টেন্স।
তাহলে সেই এক্স এর ভ্যালুটা কত, যার জন্য কোনো একটা ফিডারে যদি এরকম শর্ট সার্কিট ফল্ট হয়ে যায়, 3 ফেজ সিমেট্রিক্যাল একটা শর্ট সার্কিট ফল্ট হয়েও যায়, তাহলেও আমাদের এই সার্কিট ব্রেকারটা ওভারলোডেড কিন্তু হবে না। আমাদের সার্কিট ব্রেকারগুলো তাদের যে নর্মাল ক্যাপাসিটি মানে 150 এমভিএ পর্যন্ত যেটা রাপচারিং ক্যাপাসিটি আছে তার মধ্যেই ফল্ট এমভিএটা সীমাবদ্ধ থাকবে। তাহলে প্রবলেমটা কি বুঝতে পারলে সবাই, কি জানতে চেয়েছি অ্যাকচুয়ালি এই প্রবলেমটা? দেবাশিস, স্যার শেষের জায়গাটা আবার বলবেন? শেষের জায়গাটা যেটা হচ্ছে, আমাদের এক্সিস্টিং সিস্টেম ছিল কোনটা, এই অংশটুকুটা আমাদের এটা। এক্সিস্টিং ছিল, বাঁ দিকেরটা। আমরা পরে আমরা আরো অ্যাড করলাম কোনটাকে, এই ডান দিকের এটাকে আরো অ্যাড করলাম 7500 কেভি আমরা এক্সট্রা করে যে একটা ট্রান্সফরমারের ভায়া হয়ে নিয়ে এলাম, ঠিক আছে। এখন আমার এক্সিস্টিং যে বাসবারটা ছিল সেখানে ধরো এরকম কয়েকটা ফিডার ছিল, এরকম 3টে ফিডার এখানে ছিল, এবং এখানে ছিল বাসবার মানে ফিডারের ছিল প্রত্যেকটাতে একটা করে সার্কিট ব্রেকার ছিল, এটা একটা সার্কিট ব্রেকার, এটা একটা সার্কিট ব্রেকার, এটা একটা সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার যেগুলো লাগানো ছিল তাদের ক্যাপাসিটি কত ছিল, রাপচারিং ক্যাপাসিটি 150 এমভিএ, মানে 150 এমভিএ পর্যন্ত যদি শর্ট সার্কিট এমভিএ থাকে ততক্ষণ পর্যন্ত সার্কিট ব্রেকার গুলো সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে, তার থেকে বেশি হলে সার্কিট ব্রেকার গুলো ড্যামেজড হতে পারে, ঠিক আছে। এবার এক্সিস্টিং সিস্টেমের জন্য 150 এমভিএ থাকলে কোনো অসুবিধা হচ্ছিল না, কিন্তু যখন আমরা একটা অ্যাডিশনাল এখানে সোর্সকে অ্যাড করে দিলাম এবং তারপরে এই দুটো বাসবারকে এরকম কানেক্ট করে দিচ্ছি, তখন কি হচ্ছে, ফল্ট এমভিএর পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। ফল্ট এমভিএর পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে মানে কি, তখন যদি আমার কোনো ফিডারে এরকম ফল্ট হয়ে যায়, এবং ফল্টটা কি রকম ফল্ট না, সিমেট্রিক্যাল ফল্ট, 3 ফেজ সিমেট্রিক্যাল ফল্ট, যে ফল্টটা হচ্ছে সব থেকে সিভিয়ার ফল্ট, এর থেকে বেশি আর ফল্ট হতে পারে না। এরকম যদি একটা ফল্ট কোনো ফিডারে হয়ে যায়, তাহলে তখন আমার এই ফল্টকে ফিড করবার জন্য কটা সোর্স আছে, কতগুলো সোর্স আছে বলো। এই দিক দিয়ে ফল্ট আসবে, ফল্ট কারেন্ট ফিড হবে, এটা দিয়েও ফল্ট কারেন্ট ফিড হবে, এখান দিয়েও ফল্ট কারেন্ট ফিড হবে। তাহলে বিভিন্ন রকম জায়গা থেকে ফল্ট এমভিএ ফিড হচ্ছে। এত ফল্ট এমভিএ বেড়ে যাওয়ার জন্য কি হবে, সার্কিট ব্রেকার গুলো ওভারলোডেড হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে। তো তার 150 এমভিএ ক্যাপাসিটি আছে ম্যাক্সিমাম, তার থেকে বেশি ফল্ট এমভিএ হয়ে গেলে তো খারাপ হয়ে যাবে, তখন এটা ঠিক মতো কাজ করবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে ফল্ট এমভি এর পরিমাণটা বেশি বাড়ে, মানে কম বৃদ্ধি পায়, অতটা না বৃদ্ধি পায়। তার জন্য আমরা কি করছি, এই যে বাসবার যেটা এক্সিস্টিং সিস্টেমে ছিল আর যেটাকে আমরা অ্যাডিশনাল যোগ করলাম, সেই দুটো বাসবারকে আমরা সরাসরি কানেক্ট করছি না, আমরা কানেক্ট করছি কিসের মাধ্যমে, একটা রিঅ্যাকট্যান্সের ভায়া হয়ে কানেক্ট করছি। এইখানে দেখো এক্স লিখেছি, এক্সটা হচ্ছে রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা। এখন কোশ্চেনে আমাকে জানতে চাইছে এই এক্স এর ভ্যালু কত হলে এই সার্কিট ব্রেকার গুলো ওভারলোডেড হবে না, মানে সার্কিট ব্রেকার গুলোর মধ্যে যে ফল্ট এমভিএটা থাকবে সেটা এই 150 এমভি এর মধ্যেই থাকবে, 150 এমভি এর থেকে বেশি হবে না। মানে আমরা লিমিটিং ভ্যালুটা ধরেই ক্যালকুলেট করব। আমরা লিমিটিং অর্থাৎ কি, 150 এমভিএ ফল্ট মানে 150 এমভিএটাই হচ্ছে ফল্ট এমভিএ, এটা আমরা ধরে নেব, দিয়ে আমরা এক্স এর ভ্যালুটাকে হিসাব করব, তাহলে সেটাই আমাদের এক্স এর ভ্যালু যেটা বেরোবে সেটাই অ্যান্সার। বুঝা গেল? তার মানে ফল্ট এমভিএটা এক্ষেত্রে আমাকে 150 ধরে নিতে হবে, মানে আমরা ব্যাক থেকে করব। আগের প্রবলেমটা যেভাবে অ্যাপ্রোচ করেছিলাম, আমরা ফল্ট এমভিএটা ক্যালকুলেট করেছিলাম, তাই না, শর্ট সার্কিট এমভিএটা আমরা ক্যালকুলেট করেছিলাম। এক্ষেত্রে আমাদের শর্ট সার্কিট এমভিএটা ধরো বলে দিয়েছে 150 এমভিএ, এখান থেকে আমরা ব্যাক ক্যালকুলেশন করে দেখব যে এখানে আমাদের রিঅ্যাকটেন্স কত লাগালে এটা 150 হচ্ছে। বুঝা গেল? প্রবলেমটা কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কেভি গুলো তো প্রথমে বের করতে হবে, রেটেড মানে যে বেস কেভি আচ্ছা, যেটা। হ্যাঁ হ্যাঁ ঠিক, সে তো বার করতেই হবে। আচ্ছা আমি একটা জিনিস বলি, এখানে একটা জিনিস বলে দিয়েছে, বাস ভোল্টেজের ভ্যালুটা বলে দিয়েছে 3300 ভোল্ট, মানে এই যে বাস বার, এই বাস বারের ভোল্টেজটা বলে দিয়েছে, এটা কত, 3.3 কেভি। অ্যাকচুয়ালি আমি ভোল্টে দেওয়া আছে, আমি কেভিতে লিখছি, 3.3 কেভি এটা বলে দিয়েছে কোশ্চেন, ঠিক আছে, 3.3 কেভি এটা কোশ্চেনেই বলে দেওয়া হয়েছে। বাস বারের এটা হলো ভোল্টেজ, ঠিক আছে। এখন আমাদেরকে তাহলে কি অ্যাপ্রোচটা কি রকম হবে বলো আমাদের, ফার্স্টলি আমরা কি করব, ফার্স্টলি আমাদেরকে কি ধরতে হবে এখানে এই সিস্টেমটাকে অ্যাপ্রোচ করবার জন্য, প্রথম কাজ কি আমাদের, স্যার বেস কেভি একটা বেসটা ধরতে হবে। ধরে নেওয়া। বেস কি ধরবো, তাহলে আমাদের তিনটে এখানে আছে, ধরো 3000 আছে, 4500 আছে, 7500 আছে, কোনটাকে বেস ধরবো বলো? বেস কি আমরা সুবিধাজনক ভাবে আমরা যা খুশি ধরতে পারি, তো সুবিধাজনক হবে যদি আমরা 7500টাকে ধরি, বড়টাকে, ম্যাক্সিমামটাকে। তাহলে আমরা বেস ধরে নিলাম কত, বেস ধরে নিলাম ধরো আমরা 7500 কেভিএ, বেস কেভিএ সমান আমরা বলছি 7500। তাহলে বলো পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স কোনটার কত হবে, 7500, আমরা বেস কেভিএটাকে 7500 ধরে নিলাম। এখন আমাকে বলো, আমার যেটা আছে এখানে অল্টারনেটর, ধরো এটা আমরা
অল্টারনেটর নাম্বার 1 বলছি, এটাকে ধরো অল্টারনেটর নাম্বার 2 বলছি, ঠিক আছে? আর এটাকে ধরো আমরা ট্রান্সফরমার, এটাকে ধরো আমি টি বলছি। মানে ধরো আমি নামগুলো এরকম দিই, বুঝতে সুবিধা হবে। সরি, এটাকে 7,500। এই অল্টারনেটর যেটা আছে আমাদের x1, এটাকে সাপোজ আমি xg1 বলছি। অল্টারনেটর তো xg1 আমি বলছি এটাকে। এটাকে আমি ধরো বলছি xg2, মানে যেহেতু জেনারেটর তার জন্য আমি এটাকে বলছি xg2। এটার পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটাকে আমি বলছি কত, xg2। আর এটাকে আমরা কি বলবো, এটা যেহেতু ট্রান্সফরমার, এটাকে আমি বলছি সাপোজ xt, ঠিক আছে? এটার আমি পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সকে সাপোজ বলছি হচ্ছে xt, ঠিক আছে? xt বলছি। আর এই যে আমার রিঅ্যাকট্যান্স যেটা দেওয়া আছে, এর রিঅ্যাকট্যান্সটাকে আমরা x ধরেছি, এর রিঅ্যাকট্যান্সটাকে আমরা x ধরেছি, তার এর পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স আমরা ক্যালকুলেট করতেই পারবো। ধরো আমি এর পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটাকেই বলে দিলাম x%, তাহলে আমাদের সুবিধা হবে ক্যালকুলেট করতে। আমরা ধরো এটাকে আমরা x% বলে দিলাম, x%। তাহলে আমাদের x এর ভ্যালু বার করতে হবে অ্যাকচুয়ালি। আমরা x%, মানে কত শতাংশের পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স, সেটাকে আমরা x% ধরে নিলাম। সেখান থেকে আমরা x এর ভ্যালু ইন ওহম আমরা ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? সেটা পরের ব্যাপার। আমরা ফার্স্টলি এগুলোকে নিয়ে যাব কিসে, না এগুলোকে আমাদেরকে নিয়ে যেতে হবে আমাদের বেস বেস কেভি এর সাপেক্ষে নিয়ে যেতে হবে। তাহলে বলো xg1 টা কত হবে, xg1 টা কত হবে? 5%, হ্যাঁ 17.5% হ্যাঁ, কি করে এলো বলো 17.5? মানে 7,500 ডিভাইডেড বাই বাই 3,000, 7,500 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 3,000 গণিত, যেটা এদের বেস দেওয়া আছে, যেটা এর অ্যাকচুয়াল দেওয়া আছে কত না 7%, তাই তো? হ্যাঁ, তাহলে এটাই হয়ে গেল 17.5%, ঠিক আছে? 17.5% এটা আমার বেরিয়ে গেল xg1। xg2 টা কত বেরোচ্ছে গো? xg2 13.33, 13.33 কি করে বেরোচ্ছে? xg2 সমান হচ্ছে 7,500 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 7,500 ডিভাইডেড বাই 4,500, 4,500 8%, ইন্টু 8%, ইন্টু 8%। তার মানে এখান থেকে আমাদের বেরোচ্ছে এটা কত, 13.33%। বেশ, এটা হয়ে গেল আমাদের দুটো রিঅ্যাকট্যান্স বেরিয়ে গেল। বেশ, এবার হচ্ছে আমাদের এই ট্রান্সফরমারটা কত হচ্ছে বলো, xt টা কত হচ্ছে? ওটা যেটা xt টার আছে কোনো চেঞ্জ হবে কি? 7.5, ওটার কোনো না। চেঞ্জ হবে না, কারণ ওটা তো 7,500 কেভিএরই আছে। যা আছে তাহলে তাই ওর যা আছে। দেওয়া আছে তাই 7,500 বাই 7,500 অ্যাকচুয়ালি, তার মানে ওটা সেমই থাকবে 7.5%। আচ্ছা, আর ধরো যেটা আমাদের রিঅ্যাক্টর আছে, রিঅ্যাক্টরটাও তো আমরা কিছু ধরিনি, মানে রিঅ্যাক্টরটাকেও তো আমরা কোনো এর কেভিএ তো ধরিনি, আমরা কেভিএ তো ধরা নেই, আমরা ধরে নিচ্ছি এরও কেভিএ ওই 7,500ই আছে। আমরা এটাকেও বেস কেভিএ এর সাপেক্ষেই x% ধরে রাখছি, ঠিক আছে? তাহলে এটাকেও আমার কনভার্ট করার কোনো দরকার নেই। আমরা যে x% ধরলাম এটাই বেস কেভিএ এর সাপেক্ষেই ধরে রাখলাম, কারণ এর তো কেভিএ আমাকে কোশ্চেনে কিছু বলে দেওয়া নেই। আগের কোশ্চেনটাই বলে দেওয়া ছিল 5,000 কেভিএ বলে দেওয়া ছিল, এখানে যেরকম কিছু বলে দেওয়া নেই। আমরা ধরে নিচ্ছি এর কেভিএটা ওই বেস কেভিএ এর সঙ্গে সেম 7,500ই ধরে রাখলাম, তার সাপেক্ষে এই পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটা হলো x%। তাহলে আমার আর কিছু ক্যালকুলেশনের দরকার নেই, ওটা আমার x%ই আছে, ঠিক আছে? এবার আমাকে বলো, আমরা যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে একটু ড্র করি, তাহলে আমাদের কি রকম দাঁড়াচ্ছে? রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম ড্র করতে গেলে আমাদেরকে কি করতে হবে? এখান থেকে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম যখন আমরা ড্র করব, আমরা কি করব? আমরা এই সার্কিটটাকে একটু ওখানে ড্র করে নিই আগে, দিয়ে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটাই আমরা যাব। দেখো, এবার হচ্ছে আমাদের রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম ড্র করতে গেলে আমাদের কি করতে হয়? ফার্স্টলি আমাদের এইগুলো তো আমরা ধরে নিচ্ছি এগুলো কিসে কানেক্টেড, গ্রাউন্ডের সঙ্গে। এদিকটা গ্রাউন্ড, তাই তো? এদিকটা গ্রাউন্ড, এরও এদিকটা গ্রাউন্ড, ঠিক আছে? আচ্ছা, এরও হচ্ছে আমাদের এদিকটা পাওয়ার আছে, আমরা ধরে নিচ্ছি এদিকটা গ্রাউন্ডে। আমরা এদিকটাকে সব গ্রাউন্ড ধরে নিচ্ছি, দিয়ে তারপরে আমরা কি করব? তাহলে আমাদের এই উপরের যে টার্মিনালগুলো, এগুলো সমস্ত সেম পোটেনশিয়ালে হয়ে গেল। কোন কোনগুলো হলো? এই পয়েন্টটা হয়ে গেল, এই পয়েন্টটা হয়ে গেল, এই পয়েন্টটা হয়ে গেল। এগুলো নিয়ে আমাদের একটা নিউট্রাল বাস বার কানেক্টেড হয়ে গেল। এই তিনটেকে নিয়ে আমরা একটা নিউট্রাল বাস বার লিখতে পারি। এটা ধরো এন লিখলাম নিউট্রাল বোঝানোর জন্য। বেশ, এখানে আমাদের কত ভোল্টেজ আছে? 3.3 কেভিএ আছে এই বাসবারে, এবং এই বাসবারেও সেমই থাকবে 3.3 কেভিএই আমরা বাসবারের ভোল্টেজ ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এই যে বাসবার, যেটাতে আমার জেনারেটর দুটো কানেক্টেড ছিল,
সেই বাসবারে আমাদের দুটো যেহেতু সেম পোটেনশিয়ালে, মানে এইখানকার পোটেনশিয়াল আর এখানকার পোটেনশিয়াল সেম, আমরা এই দুটোকে সেম পোটেনশিয়ালে রাখলাম। একইভাবে এখানে একটা বাসবার আছে, এই বাসবারটাকেও আমরা এখানে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবং এই দুটোর মধ্যবর্তী স্থানে কি আছে, এই আমার পার্সেন্টেজ এক্সটা আছে এখানে, তাহলে সেই পার্সেন্টেজ এক্সটাকে আমরা এরকম ভাবে এখানে কানেক্টেড করে দিলাম, যেটা আমাদের ছিল ওই যেটাকে আমরা অ্যাডিশনালি অ্যাড করছি, এটা ধরো আমাদের এই এক্স পার্সেন্টেজ যেটা আমরা অ্যাড করেছি, এক্স পার্সেন্টেজ, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কি এইখানে আমরা কি করব, রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম ড্র করতে গেলে এইখানে আমার যে ভোল্টেজ সোর্সটা ছিল তার পরিবর্তে আমরা কি দেখাবো, আমরা অনলি এই ভোল্টেজ সোর্সের যে রিঅ্যাকট্যান্স পার্টটুকু সেটুকুকে কনসিডার করবো। তাহলে এখানে আমার কত ছিল এই রিঅ্যাকট্যান্সটা, এক্স জি ওয়ান এর মান কত ছিল বলো, এক্স জি ওয়ান এর মান ছিল আমাদের 17.5%। তাহলে এটা হয়ে গেল 17.5%, ওই যেটা এক্স জি ওয়ান আমি বলেছিলাম, এটা হচ্ছে এক্স জি ওয়ান। বেশ, এটা হয়ে গেল এক্স জি ওয়ান। এখানে আরেকটা প্যারালালে কে থাকবে, এইটা এক্স জি টু টাও থাকবে এখানে প্যারালালে। এক্স জি টু টার মান কত, 13.33। 13.33%, এটা হয়ে গেল আমাদের এক্স জি টু। আর কে থাকবে ওখানে ওদিকটাতে বলো, ওদিকটাতে আমাদের কে থাকবে, এক্স টি টা থাকবে। এখানটায় আমাদের এক্স টি মানে ট্রান্সফরমারটা, এই যে ট্রান্সফরমারটা ছিল সেটাকে আমরা এখানে দেখাবো রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম ড্র করতে গিয়ে। তাহলে এটা হয়ে গেল আমাদের এক্স টি, এটা হয়ে গেল আমাদের এক্স টি, ঠিক আছে। তাহলে আমাদের বাস বার গুলো তো আমরা কানেক্টেড করে নিয়েছি, সবকিছু ঠিকঠাক আছে, এখন রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের ফল্টটা কোথায় হয়েছে বলো, ফল্ট কোন জায়গায় হয়েছে, এইখানে হয়েছে, এইখানে আমাদের ফল্টটা হয়েছে, এটা ধরো আমাদের এফ পয়েন্ট। আমরা বলতে পারি এই যে সার্কিট ব্রেকার এটা যখন অন আছে, সার্কিট ব্রেকারটা যদি অন অবস্থায় থাকে তাহলে এর মধ্যে ড্রপ কতটুকু হয়, সার্কিট ব্রেকারের মধ্যে ড্রপ কিন্তু ভেরি নেগলিজিবল, সার্কিট ব্রেকারের মধ্যে কোনো ড্রপ বলতে গেলে হয়ই না। তার মানে আমরা বলতে পারি এই যে পয়েন্ট যেখানে ফল্টটা হয়েছে, এই যে পয়েন্টটা আর এই যে পয়েন্ট যেখানে ফল্ট হয়েছে, এই পয়েন্ট এবং এই পয়েন্ট দুটো হচ্ছে সেম পয়েন্ট, আমরা বলতেই পারি। তার মানে এখানেও ফল্ট হওয়া যায়, এইখানেও ফল্ট হওয়া একই ব্যাপার, তাই তো। তার মানে আমরা বলতে পারি এই রিঅ্যাক্টরের পরে এখানেই ফল্ট হয়ে গেছে, এখানেও ফল্ট হয়েছে, আমরা ভাবতেই পারি, কারণ এখানে ফল্ট হওয়া যায়, এইখানেও আমরা বলতে পারি, কারণ এই দুটো পয়েন্ট সেম পোটেনশিয়ালে আছে। তো যখন রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামে আমরা ফল্টের লোকেশনটা বলবো, আমরা বলতে পারি এই জায়গাতে ফল্টটা হয়েছে বা এইখানে ফল্ট হয়েছে, যেখানে খুশি আমরা বলতে পারি, ঠিক আছে। এবার যখন আমরা এই ফল্টের পজিশনটাকে শো করে দিলাম, আমরা বলছি সাপোজ এটা হচ্ছে আমার এফ, ফল্ট পজিশনটাকে আমরা বলছি কি এফ। এবার আমাদেরকে কি কাজ করতে হয় বলো, ফল্ট পজিশন যখন আমরা পেয়ে গেলাম, আমাদের নেক্সট কাজ কি হয়, আগের প্রবলেম থেকে আমরা কি দেখেছি, ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্সটা আমাদেরকে ক্যালকুলেট করতে হয়। কোন দুটো পয়েন্টের মধ্যে করতে হয় ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্সটা, কোন নিউট্রাল এবং যেখানে ফল্ট হয়েছে। তাহলে নিউট্রাল, ধরো এখানে ফল্ট নিউট্রাল, এটা হলো নিউট্রাল পয়েন্ট, আর এখানে আমার ফল্ট হয়েছে, এই দুটো পয়েন্টের মাঝে আমরা ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্সটিকে ক্যালকুলেট করব। তাহলে এই সার্কিটটাকে আমরা একটু কপি করে নিই, দিয়ে ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্সটাকে হিসাব করে নিই। আমাদের এই হলো সার্কিট, ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা আমাদের এরকম আছে, সেখান থেকে আমরা ফল্ট এমভিএটা ক্যালকুলেট করব। তার আগে আমাদের পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটাকে হিসাব করতে হবে। আমরা ধরো এই পয়েন্টের নাম দিয়ে দিলাম ধরো এ পয়েন্ট, আর নিচেরটাকে নাম দিলাম ধরো বি পয়েন্ট। তাহলে বলো দেখি ফার্স্টে আমাদেরকে কাদের কাদের, ফার্স্টে কি করব, এই দুটোর প্যারালাল আছে, এক্স জি ওয়ান এক্স জি টু প্যারালাল আছে, এই দুটোর প্যারালাল কত হয়, এই দুটোর প্যারালাল করলে কত হয় বলো, একটা হচ্ছে আমার 17.5, একটা হচ্ছে 17.5%, তার সঙ্গে প্যারালালে কে আছে, তার সঙ্গে প্যারালালে আছে 13.33%। প্যারালাল করলে কত হয় হিসাব করে বলো, 7.57, ওকে 7.57, এটা হয়ে গেল 7.57%। বেশ, আচ্ছা এক্স টিটার ভ্যালু কত আছে জানো, এক্স টিটার ভ্যালু হচ্ছে 7.5%, তাই তো, 7.5%। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, তাহলে আমরা যদি এই সার্কিটটাকে রিড্র করি পরের পাতায়, তাহলে আমাদের এরকম দাঁড়াচ্ছে তো জিনিসটা, মানে ওই দুটোর প্যারালাল করলে আমরা পেয়ে যাচ্ছি 7.57, তাই তো, 7.57%। এটা হচ্ছে এই দিকটাই আছে, আর এই দিকটাতে আমাদের কে কে আছে, এদিকটাতে আমাদের এক্সটি ছিল, এক্সটি, এই হচ্ছে আমার এক্সটি, এক্সটির সঙ্গে এক্সটা কিসে আছে, এক্সটির সঙ্গে এক্সটা কিসে কানেক্টেড আছে, সিরিজে কানেক্টেড আছে, এক্সটির সঙ্গে এক্সটা আমার সিরিজে কানেক্টেড আছে। তাহলে আমরা কি বলতে পারি, এক্সটির সঙ্গে এক্স যেহেতু সিরিজে কানেক্টেড, তাহলে আমরা এই দুটোকে যোগ করে ডাইরেক্ট বলবো ভ্যালুটা। তাহলে কত হবে,
সরি, এই দুটো যেহেতু সিরিজে কানেক্টেড, দুটো যেহেতু সিরিজে কানেক্টেড আছে, এই দুটোর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে বলো? এক্সটি মানে কত? 7.5, তাই তো? 7.5। স্যার তাহলে 7.57 এর সঙ্গেও তো x%টা সিরিজেই আছে। না, সিরিজে তো নেই। তুমি দেখো না এই তো ওর সার্কিটটা, এখান রাস্তাটা থেকে আলাদা তোমার না, এটা প্যারালাল পাথ হয়ে ওর যাচ্ছে না রাস্তাটা একটা? তো আলাদা। এই রাস্তাটা তো আলাদা, মানে এখান দিয়ে যদি তুমি একটা ভোল্টেজ, তুমি ধরো ফর এক্সাম্পল, তুমি ধরো এখানে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করে দিলে, ধরো এখানে একটা ব্যাটারি কানেক্ট করে দিলে, আমি ফর এক্সাম্পল বলছি কিন্তু এটা জাস্ট তোমাদের বোঝার জন্য। এখানে একটা ভোল্টেজ সোর্স যদি তুমি কানেক্ট করতে, এখান দিয়ে একটা কারেন্ট আসতো, কারেন্টটা এসে, কারেন্ট ধরো এখানে এলো, কারেন্ট এখানে, ধরো এখানে এলো, এই কারেন্টটা এদিক, এদিক দিয়ে একটা কারেন্ট এলো, কারেন্ট এসে এখান দিয়ে এলো, দিয়ে সেটা দুভাগে ভাঙতো, তো একটা এই ভাগে যেত, একটা এই দিকে চলে যেত। তাহলে এইখান দিয়ে যে কারেন্টটা যেত, এই দিক দিয়ে এসে, এই দিক দিয়ে এসে এক্স দিয়ে রিটার্ন করতো, দিয়ে আবার এদিক দিয়ে ব্যাক করে যেত। আর এই কারেন্টটা কোন দিকে যেত? এদিক দিয়ে এসে দুটো ভাগে ভাঙতো, এটা দিয়ে কিছুটা, এটা দিয়ে কিছুটা, দিয়ে এখান দিয়ে আসতো। তাহলে কি দুটোর মধ্যে কারেন্ট সেম হলো? এই যে ব্রাঞ্চটা, এখানে যে কারেন্ট আর এক্স এর মধ্যে কারেন্ট কি সেম হতো বলো? এখান দিয়ে কারেন্ট এলে এখান দিয়ে কিছুটা যেত, এখান দিয়ে কিছুটা যেত। এখান দিয়ে যে কারেন্টটা এক্সটি ভায়া হয়ে আসতো, এদিক দিয়ে আসতো, এক্স এর মধ্যে দিয়ে যেত, দিয়ে এই যে ফল্ট হয়েছে যেখানে, সেখান দিয়ে এখানে ঢুকতো, এখান দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরিয়ে আসতো, তাই তো? আর এখানে যে কারেন্টটা আসতো সেটা কিছুটা এই রাস্তা দিয়ে আসতো, কিছুটা এই রাস্তা দিয়ে আসতো, দিয়ে ফল্টের এখানে ঢুকতো, দিয়ে এই দিক দিয়ে আবার চলে আসতো, দুটো কারেন্ট যোগ হয়ে যেত। তাহলে আমরা কি বলতে পারি? তারা পরস্পর কিসে আছে? তাদের একটা ভোল্টেজটা সেম, এই যে পয়েন্ট আর এই যে পয়েন্ট, তার একটা এই ভোল্টেজটা সেম, তাই না? এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ, এদের একটা ভোল্টেজটা সেম, কিন্তু সিরিজে কারা কানেক্টেড আছে? যাদের মধ্যে কারেন্ট সেম হয় তারাই সিরিজে কানেক্টেড। কারেন্ট এখানে কার কার মধ্যে সেম হচ্ছে? এক্সটি এবং এই এক্স এর মধ্যে কারেন্ট সেম হচ্ছে, তার মানে এরা সিরিজে কানেক্টেড। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা। দেখো তাহলে এবার হচ্ছে কি, এবার হচ্ছে আমরা দেখবো, এবারে হচ্ছে আমরা দেখবো যে এখানে আমাদের এই এক্স প্লাস 7.5, আর এদিকে আমাদের কে আছে? 5, কত আছে? 7.57%, 7.57%। এইরকম আছে পরিস্থিতিটা। এখন আমাদের যে দুটো টার্মিনাল আমরা বার করে এনেছি, কোন জায়গা থেকে টার্মিনাল দুটো বার করে এনেছি? এইখান থেকে একটা পয়েন্ট, এটা হলো আমাদের এ পয়েন্ট, আর এটা হলো আমাদের বি পয়েন্ট, তাই তো? এটা ধরো এ পয়েন্ট, আর নিচেরটি ধরো বি পয়েন্ট, ধরো বি পয়েন্ট। আচ্ছা আমাকে বলো ইকুইভ্যালেন্ট কত হবে তাহলে? এক্স ইকুইভ্যালেন্ট মানে টোটাল পার্সেন্টেজ এক্সটা কত? পার্সেন্টেজ এক্স সমান আমরা কি লিখতে পারি? পার্সেন্টেজ এক্স ইকুইভ্যালেন্ট দুটো লিখি, প্যারালাল হবে। কারণ পার্সেন্টেজ এক্স আমাদের এখানে এক জায়গায় ইউজ হয়েছে, তো পার্সেন্টেজ এক্স ইকুইভ্যালেন্ট আমি বলি। ইকুইভ্যালেন্ট মানে এই দুটোর প্যারালাল হবে, তাই না? এই দুটোর প্যারালাল, তাহলে এই দুটোর প্যারালাল লিখলে কি লেখা যায়? আমরা ভ্যালুগুলো লিখি, যোগ গণিত হবে উপরে 7.57, গণিত কে হবে? দুটোর গুণফল 7.57 গণিত হয়ে যাবে 7.5, 7.5 প্লাস হয়ে যাবে কত? এক্স, প্লাস হয়ে যাবে ধরো ছোট হাতের এক্স ধরলাম আমি ওটাকে, ডিভাইডেড বাই কত হবে? 7.57 প্লাস 7.5 প্লাস এক্স, 7.57 প্লাস 7.5 প্লাস এক্স যোগ করলে কত হয় বলো তো? 7.57 এর সঙ্গে 7.5 যোগ করলে 15 দশমিক কত হয়? ওটা 15.07, তাই তো? 15.07, হুম। দুটোকে যোগ যখন করছি 15.07 প্লাস এক্স হয়ে যাচ্ছে, প্লাস এক্স। তাহলে এইটা হয়ে গেল আমাদের পার্সেন্টেজ ইকুইভ্যালেন্ট, বেরিয়ে গেল আমাদের পার্সেন্টেজ এক্স এর ইকুইভ্যালেন্ট ভ্যালু বেরিয়ে গেল। এখন আমাদেরকে কি বার করতে হবে? ফল্ট এমভি এর ফর্মুলা আমরা কি জানি? ফল্ট এমভিএ বা শর্ট সার্কিট কেভিএ, শর্ট সার্কিট কেভিএ এর ফর্মুলা কত? শর্ট সার্কিট কেভিএ এর ফর্মুলা কত ফল্ট বলো? এমবিএ সমান রেটেড হ্যাঁ ঠিক একইভাবে তুমি এমভিএ তে যে শর্ট সার্কিট কেভিএ এর ফর্মুলাটা আমরা জানি, আমরা সেখান থেকে কেভিএ টা বার করে নিতে পারবো। শর্ট সার্কিট কেভিএ সমান আমরা কি জানি বলো তো? আমরা জানি যে কেভিএ রেটেড, এটা আমাদের রেটেড কেভিএ যেটা আছে, আমি কেভিএ ব্র্যাকেটের মধ্যে লিখছি, বাইরে লিখছি রেটেড, কেভিএ রেটেড গণিত কত হবে? গণিত হবে 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ এক্স হয়, কিন্তু এখানে পার্সেন্টেজ এক্স যেহেতু আমরা এক জায়গায় ইউজ করেছি রিঅ্যাক্টরটাকে বোঝানোর জন্য, আমরা এখানে লিখবো, সরি, এটাকে আমরা লিখবো ইনটু 100 ডিভাইডেড বাই কত লিখবো? পার্সেন্টেজ এক্স ইকুইভ্যালেন্ট লিখবো। ঠিক আছে, আমরা এখানে পার্সেন্টেজ এক্স ইকুইভ্যালেন্ট টার্মটাকে লিখছি কারণ আমরা পার্সেন্টেজ এক্স কথাটা ওই রিঅ্যাক্টরটাকে বোঝানোর জন্য অলরেডি ইউজ করে ফেলেছিলাম, তার জন্য আমরা ফর্মুলাটাকে একটু এরকম ভাবে লিখছি।
পার্সেন্টেজ এক্স ইকুইভ্যালেন্ট এরকম লিখছি। তো বলো আমাকে এই কেভিএ রেটেডটা কত ছিল আমাদের এখানে, রেটেড কেভিএটা কত, বেস কেভিএ যেটা সেটাই, একশো বেস কেভিএ 50 কত এমবিএ ধরেছিল? ছিল মনে হয়। না না 50 এমভিএ নয়, 7500 7500 কেভিএ, 7500 এটা ছিল 150 আমাদের। শর্ট সার্কিটটা। ওটা তো শর্ট সার্কিট এমভিএ, শর্ট সার্কিট কেভিএ ছিল। শর্ট সার্কিট কেভিএ তাহলে কত হবে, 150 এমভিএ যদি থাকে, 150 এমভিএ যদি শর্ট সার্কিট কেভিএ, তাহলে শর্ট সার্কিট এমভিএ যদি 150 হয় তাহলে কেভিএ কত হবে, 150 গণিত 10 to the কত হবে বলো, 3 150 গণিত 10 টু দি পাওয়ার 3 হবে। 3 হ্যাঁ 150 গণিত 10 টু দি পাওয়ার 3 হয়ে যাবে। আমরা জাস্ট কেভিএ তে কনভার্ট করে নিলাম। আর রেটেড কেভিএ আমাদের কত ছিল কোশ্চেনে, আমরা বেস কেভিএ যেটা ধরেছি 7500, 7500 আমরা কোশ্চেনে ধরেইছিলাম, আমরা এখানে ধরেছিলাম প্রবলেমটা সলভ করার সময়। ইন্টু 100 ডিভাইডেড বাই কত হবে বলো, ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই কত, ওই যে ওইটা হবে পার্সেন্টেজ এক্স এক্স ইকুইভ্যালেন্টের ভ্যালুটা, হ্যাঁ এক্স ইকুইভ্যালেন্টের ভ্যালুটা বসিয়ে দেবো, মানে 7.57 নিচে থাকছে, 7.57 গণিত কত, গণিত ব্র্যাকেটের মধ্যে 7.5 প্লাস এক্স, 7.5 প্লাস এক্স, আর উপরে কত গুণ হবে বলো, উপরে কত চলে যাবে, উপরে চলে যাবে আমার 15.07 প্লাস এক্স। 15.07 প্লাস এক্স, 15.07 প্লাস এক্স। তাহলে এখান থেকে সমাধান করে আমরা এক্স এর ভ্যালু বেরিয়ে বার করতে পারবো। 15.07 প্লাস এক্স সমাধান করে কেউ আমাকে বলো এক্স এর ভ্যালুটা কত আসছে ইকুয়েশন থেকে, 7.26%. 7.26%। এক্স এর ভ্যালু সমাধান করলে তোমরা খুব সহজেই বার করে ফেলতে পারবে 7.26%। বেশ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সমাধান করলে এটা বেরিয়ে আসবে, এক্স এর ভ্যালু একটা বেরিয়ে আসবে, মানে এটা পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটা বেরোলো। কার পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স বেরোলো, যেটাকে আমরা অ্যাড করেছিলাম, এই যে এক্স পার্সেন্ট আমি বলেছিলাম, তার পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা বেরোলো। এবার এই যদি পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স দেওয়া থাকে, সেখান থেকে আমাকে যদি এক্স এর ভ্যালু বার করতে হয়, আমরা কি পদ্ধতিতে বার করতে পারি, আগে একটা দিন আমরা ডিসকাস করেছিলাম এই ফর্মুলা, কি ছিল বলো দেখি ফর্মুলাটা। পার ফর্মুলাটা ইউনিটটা এরকম, বাই করব তো। পার ইউনিট দিয়েও করতে পারো, আবার পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সের ডাইরেক্ট ফর্মুলাও আছে। পার ইউনিট দিয়ে যদি বার করো, পার ইউনিট দিয়ে আমি বলে দিই, তোমরা অন্য পদ্ধতিতে আর একটা করে দেখতে পারো। এটা আমার যে এক্সট্রা বেরোলো, এটা কিসে বেরোলো, পার্সেন্টেজে বেরোলো, তাই না? তাহলে পার ইউনিটে ভ্যালু কত হবে বলো দেখি, পার ইউনিটে ভ্যালুটা কত হবে, এটা বাই 100 হবে। এটা বাই 100 হবে। এটা বাই 100 মানে কত, 0.0726 হবে, তাই তো? 0.0726 পিইউ পার ইউনিট, তাই তো? 0.0726 পিইউ বা পার ইউনিট। এবার পার ইউনিট ভ্যালুটাকে আমরা কিভাবে ডিনোট করি, পার ইউনিট রিঅ্যাকট্যান্স মানে কত, পার ইউনিট রিঅ্যাকট্যান্স বা এক্স পিইউ, পার ইউনিট রিঅ্যাকট্যান্স এরকমই লিখি, পার ইউনিট রিঅ্যাকট্যান্স সমান কত, পার ইউনিট রিঅ্যাকট্যান্সের ফর্মুলাটা কি ছিল বলো, অ্যাকচুয়াল রিঅ্যাকট্যান্স, অ্যাকচুয়াল রিঅ্যাকট্যান্স যেটাকে আমরা এক্স বলবো, যেটাকে আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে চাই, এক্স ডিভাইডেড বাই কত, বেস রিঅ্যাকট্যান্স, এক্স বেস। এবার এই এক্স বেস যে জিনিসটা, বেস রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা কত এক্ষেত্রে, কেভি স্কোয়ার বাই এমভিএ, তাই না? বেস রিঅ্যাকট্যান্সের ফর্মুলাটা কি ছিল, কেভি স্কোয়ার বাই এমভিএ। তাহলে এক্স ডিভাইডেড বাই কেভি স্কোয়ার বাই এমভিএ, কেভি স্কোয়ার বাই এমভিএ, তাহলে এমভিএটা উপরে উঠে যাবে, যাবে তো উপরে উঠে, মানে এটা কিন্তু বেস কেভিএ, মানে এই যে বেসটা আমি ধরছি না, এটা কিন্তু বেস কেভি, এবং এই এমভিএ যেটা ধরছি এটা কিন্তু বেস এমভি, আমি তলায় বি সাফিক্সটা ইউজ করছি ফর বেস বোঝানোর জন্য। তার মানে এই জিনিসটা হচ্ছে আমার এরকম, এক্স গণিত বেস এমভিএ, মানে এমভিএ বেস, যেটাকে আমরা বেস এমভিএ ধরেছি, ডিভাইডেড বাই কত, কেভি স্কোয়ার, বেস এক্স গণিত বেস এমভিএ ডিভাইডেড বাই কেভি বেস স্কোয়ার। এখানে বেস কেভি কত আমাদের কোশ্চেনে বলে দিয়েছে বলো, বেস কেভিটা কত, 3.3, যেটা আমাদের বাস ভোল্টেজ, বাসে যে ভোল্টেজ ওটাকে আমরা বেস ধরে নেবো এক্ষেত্রে, কারণ আর তো কোনো ভোল্টেজ নেই, আমাদের বেস ভোল্টেজ বলতে এখানে আমাদের এটাই 3.3 কেভি। তাহলে কেভি সমান বেস কেভি যেটা আমাদের আছে, কেভি বেস, সেটা কত, এখানে আমাদের আমি একটু ধরে নিই, এমভিএ বেস সমান আমাদের কত আছে, বেস এমভিএ সেটা কত, আর বেস কেভি সমান কত, বেস এমভিএ সমান কত বলো, 150। না ওটা বেস নয়, ওটা শর্ট সার্কিট এমভিএ,
আমাদের বেস মানে হচ্ছে বেস কেভিএ, যেটাকে আমরা যে রেটে ধরেছিলাম যেটা ধরেছি আমরা সেটা আমরা 7500 কেভিএ 75 ধরেছিলাম, টাকে এটা আমাদের এমভিএ তে বেস প্রকাশ কেভিএ, করতে হবে। এটাকে এমভিএ তে কনভার্ট করতে হয়, মানে 7500 বাই 1000, মানে কত হবে 7.5। এমভিএ তে লিখলে এটা 7.5 হবে, তাই না? এটা 7.5 হবে, বেস এমভিএ সমান হয়ে যাবে আমার 7.5। আর বেস কেভি সমান কত? বেস কেভি সমান কত বলো? বেস কেভি তো কোনো কিছুই নেই, বাসে যেটা ভোল্টেজ সেটাই বেস কেভি। আমরা সরি 11 নয়, এখানে আমাদের 3.3 3.3 কেভি, 3.3 এটা হচ্ছে বেস কেভি। তাহলে আমরা এবার এই প্রবলেমে বসিয়ে দেবো ভ্যালুগুলো। পার ইউনিট রিঅ্যাকট্যান্স সমান আমরা কত পেয়েছি? পার ইউনিট রিঅ্যাকট্যান্সের ভ্যালু আমরা পেয়েছি 0.0726। ঠিক আছে, ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এক্স মানে যেটা রিঅ্যাকট্যান্সের ভ্যালু আমরা হিসাব করতে চাইছি, গণিত এক্স গণিত বেস এমভিএ। বেস এমভিএ মানে কত? 7.5, 7.5 ডিভাইডেড বাই কত বলো? ডিভাইডেড বাই কত? 3.3। কেভি 3.3 3.3 শুধু রাখবো না কেভি স্কোয়ার? কেভি স্কোয়ার, হ্যাঁ কেভি স্কোয়ার আছে। কেভি স্কোয়ার আছে মানে 3.3 স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত আসছে? এক্স এর ভ্যালু কত আসছে বলো, হিসাব করে বলো। কত এলো বলো? স্যার 105.41 মানে 42 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে তোমার এলো 105.415 415 আসছে ইন্টু 10 টু দি পাওয়ার -3। আচ্ছা, এটার ইউনিট কি হবে বলো? এক্স এর ভ্যালু যেটা বের হলো সেটার ইউনিট কি হবে? এক্স ইজ দ্য রিঅ্যাকট্যান্স, রিঅ্যাকট্যান্সের ইউনিট কি হয়? ওহম। ওহম হয়। এত ওহম হবে, ঠিক আছে। এবার আমার এত ওহম 10 টু দি পাওয়ার -3 বললে না? হ্যাঁ আচ্ছা, এবার এটাকে আমরা একটু সিম্পলিফাই করে 3 ঘর পিছিয়ে দিই। 10 টু দি পাওয়ার -3 আছে মানে 3 ঘর পিছিয়ে দিই, মানে 0.105 ওহম। আমরা পরের ভ্যালুগুলোকে নেগলেক্ট করে দিলাম, 0.105 ওহম এটা আমরা লিখতেই পারি, ঠিক আছে। আমরা ওই পয়েন্ট তারপরে 415 ওই ব্যাপারটাকে আর দশমিকের অতগুলো ঘর পরের গুলো আমরা নেগলেক্ট করে দিলাম, মানে 0.105 এত ওহম আমরা রিঅ্যাকট্যান্সকে কানেক্ট করলে তবে আমাদের যে ফল্ট এমভিএটা সেটা ওই আমাদের যে সার্কিট ব্রেকার গুলো আছে তাদের রাপচারিং ক্যাপাসিটির মধ্যে থাকবে। বোঝা গেল? তাহলে এইটা হলো আমার অ্যান্সার, এইটা হলো এক্স এর ভ্যালু, এটাই হলো আমার অ্যান্সার, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে কিভাবে আমরা ক্যালকুলেটটা করলাম? ভাই বুঝতে পেরেছো এই প্রবলেমটা? তাহলে রিঅ্যাকট্যান্সটা এত পরিমাণে রিঅ্যাক্টার, এই ভ্যালুর রিঅ্যাক্টার আমাদেরকে প্রত্যেকটা ফেজে কিন্তু অ্যাড করতে হবে। এমন নয় যে একটা ফেজে অ্যাড করবো, আমাদেরকে কিন্তু প্রত্যেকটি ফেজে, এখানে এটা আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্র করেছি, বাট এই জিনিসটা আমাদের প্রত্যেকটা ফেজে এরকম একটা করে 0.105 ওহমের ভ্যালুযুক্ত রিঅ্যাকট্যান্সের ভ্যালুযুক্ত একটা করে রিঅ্যাক্টারকে অ্যাড করতে হবে। তবে গিয়ে আমাদের এই যে ফল্ট কারেন্ট যেটা হচ্ছে সেটা, বা ফল্ট এমভিএ যেটা হচ্ছে সেটা এই সার্কিট ব্রেকারের যে রাপচারিং ক্যাপাসিটি তার মধ্যে থাকবে, আদারওয়াইজ কিন্তু থাকতো না, ঠিক আছে। তাহলে প্রবলেমের কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছো? কি ধারণা থেকে প্রবলেমটা হচ্ছে এবং কিভাবে অ্যাপ্রোচটা করা হচ্ছে বলো? সৌরভ কুন্ডু, সৌরভ কুন্ডু হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো প্রবলেমটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বলো, শর্ট সার্কিট তোমার পার ইউনিট যে রিঅ্যাকট্যান্স সেখান থেকে তোমার তার সঙ্গে অ্যাকচুয়াল রিঅ্যাকট্যান্সের ফর্মুলাটা কি? পার ইউনিট রিঅ্যাকট্যান্সের সঙ্গে অ্যাকচুয়াল রিঅ্যাকট্যান্সের রিলেশনটা কি বলো? স্যার পার রিঅ্যাকট্যান্স স্যার অ্যাকচুয়াল রিঅ্যাকট্যান্স বাই অ্যাকচুয়াল মানে এক্স এর বেস যেটা আছে, বেস রিঅ্যাকট্যান্স, বেস বেস রিঅ্যাকট্যান্স। রিঅ্যাকট্যান্স। হ্যাঁ হ্যাঁ, আর বেস রিঅ্যাকট্যান্সের ফর্মুলা কি? এইটা, এই জিনিসটা কেভি স্কোয়ার বাই এমভিএ, ঠিক আছে। কেভি স্কোয়ার বাই এমভিএ এটাই হচ্ছে বেস রিঅ্যাকট্যান্স বা বেস ইম্পিডেন্সের ফর্মুলা। কারণ এখানে অ্যাকচুয়ালি এটা বেস ইম্পিডেন্সেরই ফর্মুলা, কিন্তু যেহেতু এখানে রেজিস্ট্যান্সটা নেগলিজিবল তার জন্য এটাকে আমরা বেস রিঅ্যাকট্যান্সের ফর্মুলাও বলতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আর কারো কোনো ডাউট আছে? রাজীব পাল। স্যার ভালো করে বুঝতে পারি না কোন কোন জায়গাটা? স্যার, অঙ্কটাই মানে
মাঝখানের দিকে ছিলাম না তো, ওই জন্য নেটওয়ার্ক চলে গেছিল। ঠিক আছে, এটা আমার তো ইউটিউবে দেওয়া থাকবে, তুমি একবার দেখে নিও, ঠিক আছে? ইউটিউব থেকে একবার এটাকে দেখে ঠিক নিও, আছে। তারপরে যদি কোনো ডাউট থাকে সেটা বলবে, ঠিক আছে? ঠিক আছে।